তাহলে এটা প্র্যাকটিস সেট 1 আছে। 1 নম্বর কোশ্চেনটা পড়ো। বলছে একটি বস্তুর ত্বরণ সময় লেখচিত্র এটা দেওয়া আছে। বস্তুটি স্থির অবস্থা থেকে মানে t=0 থেকে শুরু হয়েছে, গতিশীল হলে ওর সর্বোচ্চ বেগ কত হবে? তাহলে বেগ, এটা ত্বরণ আছে না, আর এদিকে সময় আছে, তাহলে ত্বরণ মানে কি জানো? স্যার v/t না? এটা পেরেছি। হ্যাঁ, v=at হবে। তাহলে বেসিক্যালি কি হবে, এর এরিয়াটা হবে না, তো এরিয়াটা কত হয়েছে? মানে হাফ ইন্টু বেস ইন্টু হাইট হয়, হাফ ইন্টু 11 ইন্টু 10, তাহলে 55 হবে ভেলোসিটিটা। তারপর একটা দেখো, স্যার এটা, হ্যাঁ বলো। স্যার আসলে ব্যাপারটা হচ্ছে আমরা সব দেখেছি বা উত্তরও করে দেওয়া আছে, মনে হচ্ছে তো স্যার এটা হবে, এটা কিন্তু আমি স্যার করে আপনি একটু দিচ্ছি, শোনো ব্যাখ্যাগুলো শোনো, করে দিবেন যাতে আমি আমাদের। করে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ সবগুলো হ্যাঁ। করে দিচ্ছি, শোনো। এখানে দেখো, আমি সব থেকে প্রথমে এখানে মড অফ এটা আছে না, তো আমি মড ফড না লিখে আমি শুধু সেটাকে এ ধরে নিচ্ছি, এ মানে মড পুরো জিনিসটাই, তাহলে বারবার এ তো লিখতে হবে না। আর এই মড অফ এটা এর ভ্যালুটাকে আমি বি ধরে নিচ্ছি, তাহলে আর এই পুরো জিনিসটাকে এ প্লাস বি ধরে নিচ্ছি, বোঝা গেছে? তো অ্যাকচুয়ালি দেওয়া আছে কি, তাহলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ, এটা স্কোয়ার করতে হবে মানে স্যার। এর মডটা এটা দেওয়া আছে, তাই না? এদের মডগুলো আর এই মডগুলো। এবার দেখো, এবার এটার মানে কি, এই পাশেরটার মানে যদি বুঝে যাও লেফট হ্যান্ড সাইডে, তাহলেই হবে। মানে এ ভেক্টর আর বি ভেক্টর দুটো আছে, ধরো এর মড আছে, এটার মানে যদি বুঝে যাও তাহলেই হবে। তো এইটা মানে কি, যেমন ধরো আমি একটা নর্মাল খালি নিই, যে একটা এ ভেক্টর আছে এ, তাহলে এর মড যদি বলি এটার মানেটা কি, তো এটার মানে হচ্ছে এরকম, যে আমরা এ ডট এ করলে কি হয়, এ স্কোয়ার হয় না? এ ডট এ করলে এ স্কোয়ার হয়, কারণ ওদের মধ্যে অ্যাঙ্গেলটা 0। তাহলে এই এ করলে রুট ওভার অফ এ ডট এ হয় না? তাহলে এইটা হচ্ছে মড ভ্যালুটা। তাহলে মড ভ্যালু মানে হচ্ছে, তাহলে এইটার মড ভ্যালু মানে হবে যে স্কোয়ার রুট অফ এ প্লাস বি ডট এ প্লাস বি, ওটারই ডট করবে। এবার এটা যদি ভাঙো তাহলে কি হবে, এ ডট এ মানে এ স্কোয়ার, বি ডট বি মানে বি স্কোয়ার, আর এখানে এ ডট বি হবে আর বি ডট এ দুটো আসবে, টু এ ডট বি মানে টু এ বি কস থিটা, এটা রুট আছে। তাহলে এ প্লাস বি মডটার মানে তুমি যদি এটা জানো, তাহলে এই কোশ্চেনটা ইজি হয়ে গেল। এবার এ প্লাস বি মড এটা তো হলো, এর মানে হচ্ছে তোমার এইটা মানে তোমার হচ্ছে এইটা স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা। বলছে এইটা ইজ ইকুয়াল টু এ প্লাস বি বলে দিয়েছে। এবার রুটটা তোলার জন্য কি করব, আমি এটা স্কোয়ার করে দেবো দুই দিকে, তাহলে স্কোয়ার করে দিলে এই রুটটা উঠে গেল, আমি রুটটা তুলে দিলাম। এবার এইদিকে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলে দিলাম, তাহলে হবে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, তাহলে বি স্কোয়ার কাটলো, এ স্কোয়ার কাটলো, আর টু এ বি আর টু এ বিও কেটে যাবে, তাহলে এইদিকে ওয়ান পড়ে আছে, তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু ওয়ান হলে থিটা ইজ ইকুয়াল টু কত, 0। কস 0 মানে 1 হয়, তাহলে এটা অ্যান্সার হবে বি। মানে এখানে যেটা শেখার বিষয় হচ্ছে যে এ প্লাস বি তার মড ভ্যালুটার মানে যে এইটা লিখতে হয় এইভাবে, এটা শেখার বিষয় আছে। আর এইটা কোথা থেকে আসলো, কারণ এই জিনিসটা থেকে, বেসিক থেকে, এ ডট এ মানে এ স্কোয়ার, তাহলে এ মানে স্কোয়ার রুট অফ এ ডট এ, তাহলে এ প্লাস বিটা মিলে তো একটা ভেক্টর না, তাহলে এ প্লাস বি ডট এ প্লাস বি হবে ওইভাবে করে। আচ্ছা, এখানে তারপরে জিনিসটা বলতে হবে আমাকে, এরপরে কোশ্চেনটা পড়ো। এখানে বলছে এ ভেক্টরটা একটা দেওয়া আছে, বলছে যে ভেক্টরটি সলিনয়েডাল হলে এ এর মান কত?
তো সব থেকে প্রথমে জানতে হবে সলিনয়েডাল মানে কি। ঠিক আছে, সলিনয়েডাল মানে কি। তো আমি এখানে আরেকটা জিনিস বলি তাহলে, কারণ অনেক সময় তাহলে রোটেশনাল ইরোটেশনাল কি ওগুলোও দিতে পারে, তো ওই জিনিসটা বলে দিচ্ছি, থিওরি ভাবতে পারো। দেখো, একটা হচ্ছে সলিনয়েডাল। সলিনয়েডাল মানে হচ্ছে যেখানে ডাইভারজেন্স অফ এটা জিরো হবে। আচ্ছা, এটার মানে কি? এটার মানে হচ্ছে যেখানে ভেক্টরটা মানে এ ভেক্টরটা, এটা যে কোনো ভেক্টর হতে পারে, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, যা কিছু হতে পারে, এটা ডাইভার্জিং বা কনভার্জিং হবে না। বোঝা গেছে? মানে এইরকম এরকম আসছে ফিল্ডগুলো, এরকমও হবে না, বা এখান থেকে যাচ্ছে এরকমও হবে না ভেক্টরগুলো। তাহলে এরকম যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে ডাইভারজেন্স অফ এটা জিরো হয়। তো ওই ধরনের ভেক্টরটাকে তখন আমরা বলি সলিনয়েডাল। ঠিক আছে, একটা এই জিনিসটা হলো। তারপরে একটা হয় যে রোটেশনাল। রোটেশনাল আর একটা হয় ইররোটেশনাল। ঠিক আছে, এটা হচ্ছে রোটেশনাল, রোটেশনাল, আর একটা হয় ইররোটেশনাল। তাহলে রোটেশনাল মানে কি, যেমন কোনো ভেক্টর যদি রোটেশন হয়, এরকম ঘূর্ণন হয়, যেমন দেখেছো না, নদীতে জল বয়ে যাচ্ছে, কোনো একটা হুইলপুল হচ্ছে, হুইলপুল, এরকম করে জলটা ঘুরে, তাহলে ওখানে যে ভেক্টরটা হচ্ছে ওটা একটা রোটেশনাল ভেক্টর এক্সাম্পল। আর ইররোটেশনাল মানে ওরকম টেনজেন্সিয়াল বা রোটেশনাল মোশন থাকবে না। এবার পয়েন্ট হচ্ছে যদি কিভাবে বুঝবো তাহলে এটা রোটেশনাল হবে কি হবে না। তো তার জন্য আমাকে কার্ল অফ দ্যাট ভেক্টর দেখতে হবে। মানে যে ওই ভেক্টরটা যদি এ হয় তাহলে কার্ল অফ এটা দেখবো, আর এখানেও কার্ল অফ এটা দেখবো। যদি জিরো হয়, কার্ল অফ এটা যদি জিরো হয় তাহলে ইররোটেশনাল হবে। আর কার্ল অফ এটা যদি এক্সিস্ট করে মানে রোটেশনাল হবে। মানে কার্লটা কি বোঝাচ্ছে তাহলে? রোটেশন জিনিসটাকে বোঝাচ্ছে কার্লটা। তাহলে এই তিনটা কনসেপ্ট একটু তোমরা নোট করেই রাখতে পারো, তাহলে যে কোনো ভেক্টর দিয়ে দিলে আর এইগুলো টার্ম ইউজ করলে তুমি ক্যালকুলেশনটা করে দেখতে পারো। ঠিক আছে, এবার এখানে কোশ্চেনটাতে চলে আসো। এখানে বলছে যে এ ভেক্টরটা দেওয়া আছে, আর ক্ষেত্রে স্যার মানে ডট প্রোডাক্ট হবে না স্যার? কোনটা? এই সলিনয়েডালের ক্ষেত্রে হ্যাঁ, ডট প্রোডাক্ট ডাইভারজেন্সটা, করতে হবে। ডাইভারজেন্সটা, ডাইভারজেন্স মানে হ্যাঁ ডটই আছে, স্কেলার হবে। ডাইভারজেন্স অফ এটা এটা, ঠিক আছে। আচ্ছা, তো এখানে সলিনয়েডাল বলছে, তাহলে ডাইভারজেন্স অফ এটা জিরো হবে। তাহলে ডাইভারজেন্স অফ এ করি। ঠিক আছে, এ ভেক্টরটা আমি লিখছি এখানে, এ ভেক্টরটা, আচ্ছা ডাইরেক্ট ডাইভারজেন্স অফ এ করছি না। ডাইভারজেন্স অফ এ মানে কি? আই ক্যাপ ডেল এ এক্স ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল এ ওয়াই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল এ জেড ডেল জেড। এটা কি বুঝতে পারলে কি পারলে না? না স্যার, এখানে তো আমার সমস্যা, আপনাকে বলছিলাম। হ্যাঁ ঠিক আছে, তো এটা যদি না বুঝতে পারো আমাকে তাহলে একটা লাইন আরো করতে হবে। দেখো, ডাইভারজেন্স মানে হয় তোমার এটা আই ক্যাপ ডেল ডেল এক্স, এটা অপারেটর, ডাইভারজেন্সটা একটা, জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড, এটা হচ্ছে ডাইভারজেন্সটা। ডট প্রোডাক্ট আছে আর এ ভেক্টর আছে, তাহলে এ ভেক্টরটাকে আমি যদি এইভাবে লিখি, এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। ঠিক আছে, এবার ডট প্রোডাক্ট করলে আই ক্যাপ আর আই ক্যাপটা ওয়ান হয়, বাকি অর্থোগোনাল যেগুলো মানে যেগুলো পারপেন্ডিকুলার সেগুলো সব জিরো হয়, আই ক্যাপ জে ক্যাপ আই ক্যাপ কে ক্যাপ সব জিরো হয়।
তাহলে এখানে শুধু আই ক্যাপের সাথে আই ক্যাপের যেটা ডট করবে সেটা এক্সিস্ট করবে, বাকিগুলো জিরো হয়ে যাবে। তো এর মানে আই ক্যাপেরটা খালি এক্সিস্ট করবে, তাহলে ওটা আই ক্যাপ এ এক্সটা আছে এর সাথে, তাহলে ডেল ডেল এক্স এ এক্স হয়ে গেল। প্লাস যখন এইটার সাথে এগুলো ডট প্রোডাক্ট করবো, তাহলে জে ক্যাপেরটা খালি এক্সিস্ট করবে, বাকিগুলো জিরো হয়ে যাবে, তাহলে জে ক্যাপ ডেল ওয়াই হলো। আর তারপরে লাস্টেরটা যখন করবে কে ক্যাপেরটা এক্সিস্ট করবে খালি, ঠিক আছে? তাহলে কে ক্যাপ ডেল, আচ্ছা ও এখানে একটা জিনিস, এখানে ডট প্রোডাক্ট যখন করে নিচ্ছ তাহলে এগুলো তো আর থাকবেই না, না এগুলো থাকবে না, কারণ কে ক্যাপ ওয়ান হয়ে গেল, তো খালি এইটা হবে। তাহলে ডেল এক্স ডেল এ ওয়াই ডেল এ জেড ডেল জেড, এইটা আসলে আগে লেখা উচিত ছিল, এটার পরে এটা আসবে লাইনটা। এবার বোঝা গেছে আম্বিয়া? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এবার তো ইজি হয়ে গেল না, এবার শুধু ডেরিভেটিভ গুলো করো। তাহলে এখানে এ এক্স মানে কোনটা, এইটা না, এক্স প্লাস থ্রি ওয়াই আই ক্যাপের সাথে যেটা আছে, তাহলে এটার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত দিবে, ওয়ান দিবে খালি না, ওয়াইটা তো জিরো হয়ে গেল, মানে ওখান থেকে যদি আমি করি তাহলে এটা ওয়ান দিচ্ছে, তারপরে প্লাস এ ওয়াই কোনটা, জে ক্যাপেরটা, তাহলে এ ওয়াইটা দেখো ওয়াই মাইনাস টু জেড আছে, তাহলে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে খালি ওয়ান দিবে এখানেও, তাহলে ওয়ান হয়ে গেল। হুম হুম। তারপরে জে কে ক্যাপ হচ্ছে লাস্টেরটা, এখানে তোমাকে জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ এ করতে হবে। হবে, তাহলে এটা এ হবে, এ হলো। তাহলে বলছে এটা সলিনয়েডাল, মানে এই পুরো জিনিসটা জিরো হবে, তাহলে এ প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো, মানে এ ইজ ইকুয়াল টু মাইনাস টু হলো, তাহলে অপশন হচ্ছে বি। ঠিক আছে, তো এই কোশ্চেনটা থেকে এগুলো তোমরা, আসলে জটিল নয় যে হ্যাঁ জটিল না মানে, জানতে হবে হ্যাঁ ব্যাপারগুলো। তো এই জন্য আমি এইখানে রোটেশনাল ইরোটেশনাল জিনিসটাও বলে দিলাম। তো কখনো যদি রোটেশনাল বলতে বলে আর কি, তো রোটেশনাল বললে কার্ল অফ এটাকে দেখাতে হবে নন জিরো, আর ইরোটেশনাল যদি বলে তাহলে কার্ল অফ এটাকে জিরো দেখাতে হবে। আচ্ছা কার্ল অফ এ মানেটা কি আমি বলে দিচ্ছি, ওটা ডিটারমিনেন্ট ফর্মে লেখা যায়। ডিটারমিনেন্ট জানো তো? আচ্ছা আমি বলে দিচ্ছি হ্যাঁ একবার, স্যার, জানো না? ডিটারমিনেন্ট জানি। তো জানি স্যার। দেখো, হ্যাঁ, হ্যাঁ মোটা আকারে লিখে। হ্যাঁ মড আই আকারে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, আর এটা কার্লটা এইটা এই ডেল্টাটার জন্য ডেল ডেল এক্স হবে, ডেল 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 ওয়াই ডেল 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 জেড, আর এ ভেক্টরটার জন্য এ এক্স হুম এ ওয়াই এই যে আর এ জেড হবে। এবার যখন এটা ভাঙবে রাব্বি তখন, স্যারকে বলতে দাও, এবার স্যার যখন বলবে শোনো মাঝে বললে ডিস্টার্ব হয়। শোনো শোনো, এটা যখন ভাঙবে এটা কি জানো, এরপরে যে এটা এক্সপেনশনটা মানে কিভাবে করতে হয় শোনো। তো সব থেকে প্রথমে হুম আই ক্যাপটা লিখবো আমি, ঠিক আছে? তো আই ক্যাপটা লিখবো, আই ক্যাপটা লিখলে এরপরে এইটার সাথে এইটার করব কোনাকুনি, আর এই তারপরে এইটার সাথে এইটা করব, মানে এটা এক নম্বরে, দুই নম্বরে এটা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, ডেল এ জেড ডেল ওয়াই মাইনাস, মাইনাস করতে হবে ডেল এ ওয়াই ডেল জেড, তাহলে এটা আই ক্যাপটা পেয়ে গেলাম। এরপরে জে ক্যাপ প্লাস জে ক্যাপ, আমি যদি এখানে প্লাস জে ক্যাপ নিই তাহলে এখানে যে অর্ডারটা ছিল এখানে উল্টো অর্ডার করব, ঠিক আছে? তো জে ক্যাপ নিলে আমি জে ক্যাপের নিচে যেগুলো আছে ওই অপারেটরগুলো ছাড়বো, তাহলে এখানে জে ক্যাপ নিয়েছি যেহেতু, তাহলে এইটা বাদ, তাহলে এ এক্স আর ডেল ডেল জেড নেবো, মানে এখন এক নাম্বার সিম্বলটা এরকম, মানে এটা এক নাম্বার ধরবো, মানে ডেল ডেল জেড এ এক্স হবে, ডেল ডেল জেড এ এক্স মাইনাস তারপরে ডেল ডেল এক্স এ জেড, এটা হয়ে গেল কাজ। তারপরে কে ক্যাপটা, তো কে ক্যাপটার জন্য তখন এটাকে আমি বাদ দিয়ে দেবো, এখন কিন্তু আবার অর্ডারটা এরকম, এটাকে এক নম্বরে করব, মানে ডেল ডেল এক্স এ ওয়াই মাইনাস এইটা ডেল ডেল ওয়াই এ এক্স। তো এইভাবে করে তারপরে এ এক্স এ ওয়াই এ জেড যা থাকবে ওই ডেরিভেটিভটা করে যেটা আসবে সেটা আমাদের হবে অ্যান্সার, ঠিক আছে? তো আমার কথা হচ্ছে যে কার্ল অফ এটা যদি জিরো হয়ে যায় কোনো ভেক্টরের ক্ষেত্রে, তাহলে তুমি বুঝবে যে ওটা ইররোটেশনাল, এটা মনে থাকলে ওই ধরনের কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবে।
আচ্ছা, এটা হলো। তারপরে আমরা কোশ্চেনে যাই। 4 নাম্বারটা পড়ো। বলছে সম আয়তন কিন্তু পৃথক ভরের। আচ্ছা, এটা মাইকটা কার অন আছে একটু অফ করে দিও, হ্যাঁ। 4 নাম্বারটা পড়ো। সম আয়তন কিন্তু পৃথক ভরের, মানে এটা আয়তনটা সেম, ভরটা আলাদা বলছে, মাসটা। দুটি গোলক আকৃতির বস্তুকে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে একসঙ্গে ফেললে, ঠিক আছে, ফেলে দেওয়া হলো, তাহলে কি হবে? বায়ুর বাধাজনিত বল উভয় ক্ষেত্রে সমান হলে, মানে বায়ু একটা রেজিস্ট্যান্স দেয় না, তো ওটা সেম বলছে দুটোর ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? গোলক দুটি একসঙ্গে ভূমি স্পর্শ করবে, ভারী গোলকটি আগে ভূমি স্পর্শ করবে, হালকা গোলকটি আগে ভূমি স্পর্শ করবে। কোন বস্তুটি আগে ভূমি স্পর্শ করবে তা বলা সম্ভব নয়। কোনটা আগে স্পর্শ করবে? কি বলছে, কি হবে? এটা ভারী বি নাম্বারটা হওয়া উচিত স্যার। আচ্ছা, তুমি বলছে বি নাম্বারটা, আর বাকিও কিছু বলবে? স্যার গোলক দুটো একই সঙ্গে ভূমি স্পর্শ করবে, হ্যাঁ, যেহেতু একই। এখানে বায়ুর বাধা নেই। বায়ুর বাধা নেই তো, এখানে একই সাথে ভূমি স্পর্শ করবে, ঠিক আছে। এটা কারেক্ট অ্যান্সার হবে এটা। আসলে যে কোনো বস্তুর উপরে যে মানে অ্যাসেলারেশনটা ক্রিয়া করে না, যে ত্বরণটা কাজ করে, সেটা জি হয় না। তো আর এই জিটা যদি দেখি, এটা তো কনস্ট্যান্ট সবগুলোর ক্ষেত্রে, কারণ এটা মানে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। এটা স্মল এমটার উপরে নির্ভরই করে না, মানে ওই বস্তুটার উপরে, যে বস্তুটা তুমি ফেলছো। এই ক্যাপিটাল এমটা আর্থের মাস, ঠিক আছে, পৃথিবীটার। তো তুমি যে বস্তুটা একটু ছোট বা বড় ফেলো না কেন, কোনো অসুবিধা নেই, কারণ জিটা সব ক্ষেত্রেই সেমই, দুজনের ক্ষেত্রে। এবার এখানে এয়ারের রেজিস্ট্যান্সই নেই, তাহলে তো একসাথেই পড়বে, ঠিক আছে। আর এটা এক্সপেরিমেন্টালি ভেরিফাইডও আছে। তো এখানে এ আর স্যার, নাম্বারটা অ্যান্সার। আমি যে যে কারণে বললাম, এখানে বলেছে বাধাজনিত বল কিন্তু কাজ হচ্ছে। না না, হ্যাঁ, তো দুটোই সমান বলে দিয়েছে না, দুটোর ক্ষেত্রেই সমান তো। হোক সমান, কিন্তু আপনি একটু ভাবুন, আমি একটা বড় বেলুন নিলাম, সেম সাইজের একটা লোহার বল নিলাম, দুটো কি একসাথে পড়বে যদি উপর থেকে ছেড়ে দিই? এটা বেলুনটা তো মাসটা ভাসছে সেম বলে ভাসছে। দিয়েছে, মাসটা সেম বলে দিয়েছে। ও, পৃথক ভর তো স্যার, মাস তো সেম বলেনি। ও আচ্ছা, মাসটা আলাদা বলেছে। আয়তন সমান। শোনো শোনো, হ্যাঁ। তোমার মানে যদি এয়ার রেজিস্ট্যান্স সেম হয় না, তুমি লোহার বল নাও আর একটা বেলুন নাও, যদি এয়ার রেজিস্ট্যান্স দুটোতেই সেম হয়, তাহলে একসাথেই পড়বে ও। ইভেন তুমি একটা পাখনা নিয়ে নাও পাখির, ঠিক আছে, আর যদি তুমি একটা 1 কেজি বাটখারা নাও, তাও একসাথেই স্যার পড়বে। ওই গিনি পালকের পরীক্ষা ছিল না একটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, ওর কথা হচ্ছে, গিনি গিনি পালকের পালকের পরীক্ষা পরীক্ষা ছিল, ওটা গিনি পালকের পরীক্ষা ছিল, তবে 22 সালের হেলানো সময়। পরীক্ষা ওটাও ছিল। ওটা হ্যাঁ, সমানই গ্যালিলিওর পড়ে পরীক্ষা, সেম। গ্যালিলিও। হ্যাঁ, মানে ওর কথা হচ্ছে যে এখানে তো কাজ করছে না, কিন্তু এটা সমান কাজ করছে না। কিন্তু তুমি যখন যদি নাও আর কি, এই এরকম একটা ফিদার আর একটা ভারী বস্তু, তাহলে সেক্ষেত্রে এই এর রেজিস্ট্যান্সটা সমান হবে না ন্যাচারালি। কিন্তু যদি তুমি সমান করতে পারো রেজিস্ট্যান্সটা, তাহলে সেই ক্ষেত্রে একসাথেই পড়বে। বুঝতে পেরেছো? তো তার জন্য সব থেকে ভালো উপায় কি, আমি ভ্যাকাম করে দিব, তাহলে সমান হয়ে গেল। ভ্যাকাম করে দিলে তো কাজই করবে না যদিও, তাহলে সমান হয়ে গেলে একসাথে পড়ে, এটা তো আমরা প্রুফ আছে না। তো এখানে সমান যদি হয় তাহলে একসাথেই পড়বে আর কি, ঠিক আছে। সমান না না, বলে, এখানে হ্যাঁ বলো। একটা লজিক ভালো লাগলো আপনার, যে হচ্ছে আমি ওই উভয় ক্ষেত্রে বলেছিল হচ্ছে বায়ুর বাধাজনিত বলটা সমান, আমি এখানে বায়ুর বাধাজনিত বলটা ধরে নিছিলাম। যে আমি যদি বাতাসে 10 তলা বিল্ডিং থেকে ছাড়ি, বেলুন আর সেম পরিমাণ সম আয়তনের বেলুন আর সম আয়তনের লোহার বল কখনোই একসাথে পড়বে না, এটা ঠিক। হ্যাঁ, ওটা কিন্তু ওই পড়বে যেখানে না তো, আপনি যে কারণ ওই বললেন না, ক্ষেত্রে ইয়ার রেজিস্ট্যান্সটা সেম হবে না তো। তুমি এখানে সমান বলে দিয়েছে, বাট ওটা প্র্যাকটিক্যালি তো হবে না সেম, না রেজিস্ট্যান্সটা, ইয়ার রেজিস্ট্যান্সটা। ওই সমান করে এখানে জিরো করে নেওয়াই ভালো, বায়ুর বাধাটা জিরো করে নিলাম, হ্যাঁ, তাহলে তো ঠিকই তুমি হবে, সমান মানে পালকের জিরো পরীক্ষার ধরে মতো নাও, হবে। তাহলে ওই কনসেপ্টে তুমি হ্যাঁ বলে হ্যাঁ দাও হ্যাঁ যে একসাথেই করবে, হ্যাঁ, এই ঠিক পালকের আছে। পরীক্ষার মতো হবে। হ্যাঁ, তাহলে এটা অ্যান্সার হবে, হ্যাঁ। তারপরেরটা দেখো, বলছি একটি গ্রহের ঘনত্ব পৃথিবীর ঘনত্বের সমান, ঠিক আছে, মানে ঘনত্ব আর দুটাই সেম, কিন্তু ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে পৃথিবী থেকে মুক্তিবেগ যদি ভিই হয়, ওই গ্রহ থেকে মুক্তিবেগ কত হবে? মানে পৃথিবীতে মুক্তিবেগ ভি, তাহলে ওই গ্রহে কত হবে?
তাহলে এটার জন্য মুক্তিবেগের রাশিমালাটা এটা জানতে হবে। স্যার এটা আমি করেছি √2v রুট টু 3 ভি নাম্বারটা। আসছে। আচ্ছা, কিন্তু দেখো এটা তো আচ্ছা, সি এরটাই হচ্ছে স্যার। সি হচ্ছে, দেখা যাক। দেখো আমি তো ঘনত্বের রাশিমালা থেকে ইয়ে আসবে। আচ্ছা স্যার, স্যারকে আগে বলতে দাও গোপাল, নাহলে আচ্ছা সমস্যা শোনো শোনো, হচ্ছে না। স্যারকে বলছি একটু কি বলতে যে দাও। আমি তো মুক্তিবেগের রাশিমালাটাই আমার মনে নেই, তো আমি কি করব, ভুলে গেছি ধরো। তো আমি কি করব, কনসেপ্টে লাগাবো। মুক্তিবেগ মানে কি? মুক্তিবেগ মানে হচ্ছে যে পৃথিবী থেকে, পৃথিবীর মুক্তিবেগ যদি বলি, তাহলে কত তুমি ভেলোসিটি নিয়ে ছাড়বে যে ওর গ্র্যাভিটি থেকে বাইরে চলে যাবে, তাই না? তো ধরো আমি ভিই ভেলোসিটি নিয়ে ছাড়বো, তাহলে এর যে গতি শক্তিটা হবে, তাহলে হাফ এম ভি স্কোয়ার হবে। তাহলে এই জিনিসটা যখন তার গ্র্যাভিটেশনাল যে জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর, যেটা মানে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি যেটা, সেটার সাথে সমান হবে, তখনই মানে বা তার থেকে বেশি হলে তো একসেপ্ট করে যাবে, বা মিনিমাম সমান হতেই হবে, তাই না? এবার এখানে স্মল এম কেটে গেল, তাহলে মুক্তি বেগের রাশিমালাটা তো আমি পেয়ে গেলাম না, ভি ভি ইজ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম বাই আর, টু আছে একটা। স্যার টুটা গুণ হবে, টুটা গুণ হবে। হ্যাঁ টু আছে, কিন্তু আমার টুটা তো কনস্ট্যান্ট, আমি যখন রেশিও নেব তো ওটা ফ্যাক্টর করতো না যদিও। এবার এখানে দেখো, আমি প্রাইমটা ধরে নিচ্ছি ওই ব্যাসার্ধটাকে, ঠিক আছে, মানে ওই গ্রহের যে গ্রহটা আছে, পৃথিবীটা বাদ দিয়ে যে গ্রহটা, ওটাকে প্রাইম ধরছি। তো আমি ভিই প্রাইম বলছি, আর পৃথিবীর জন্য ভিই বলছি। তো এটা যদি বলি, তাহলে এখানে জিটা দেখো ইউনিভার্সাল কনস্ট্যান্ট, টু জিটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট, তাই এটা তো কেটেই যাবে, কি মানে এম প্রাইম হবে, আর নিচে আর প্রাইম হবে, আর এখানে যেটা হবে ভিইটা উল্টে যাবে, আর আরটা উপরে আর নিচে হচ্ছে এমটা। এটা কোনো ডাউট আছে কি? তারপরে রুট আছে, তো রুট তো আছেই। কিন্তু এখানে দেখো, এখানে তো ব্যাসার্ধটা বলেছে, ব্যাসার্ধ বলেছে, বাট ঘনত্ব বলেছে, মাস বলেনি। কিন্তু আমরা মাস মানে কি জানি, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, তাহলে এম ইকুয়াল টু রো ভি, রো ইন্টু ভি। আর রো ভি মানে কি, রো ভি মানে 4/3 পাই আর কিউব, তাই না? এর মানে রো তো দুটোরই কনস্ট্যান্ট না, রো দুটোরই সমান, তো রোটা উপর নিচে কেটে যাবে, 4/3 পাইটাও কেটে যাবে। মানে ব্যাপারটা হচ্ছে এম প্রাইম বাই এম যদি করি, তাহলে আর প্রাইম কিউব বাই এই এমটার জন্য আর কিউব হবে, আর একটা আর বাই আর প্রাইম আছে অলরেডি। এটা কি বোঝাতে পেরেছি? রোটা আসবে কিন্তু রোটা কেটে যাবে না, হ্যাঁ তো এই স্যার। জন্য লিখিনি। এবার দেখো একটা আর প্রাইম, আর এখানে একটা আর প্রাইম, মানে আর আর প্রাইম স্কোয়ার হলো, এখানে আর, আর এখানে আর কিউব মানে আর স্কোয়ার হলো। তাহলে আর প্রাইম স্কোয়ার বাই আর স্কোয়ার হলো, মানে কি স্কোয়ার আছে রুটের ভেতরে, বাইরে বের হলে কি হবে, আর প্রাইম বাই আর হবে কিনা। তো আর প্রাইম বাই আর যদি, এবার দেখো কি বলেছে, ওই গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, মানে আর প্রাইম ইজ ইকুয়াল টু টু আর বলে দিয়েছে, আর নিচে আর, তাহলে আর আর কেটে গেল, টু হলো না। তাহলে ভিই প্রাইম বাই ভিই ইজ ইকুয়াল টু টু হচ্ছে, তাহলে ভিই প্রাইম ইজ ইকুয়াল টু টু টাইমস ভিই হচ্ছে, তো √2 কোথায় আসছে? স্যার আমরা ওই ঘনত্ব থেকে ওই পার্টটা আটটা করে নি স্যার, ঘনত্ব সমান বলেছে, এমটাও সমান করে দিয়েছি। হ্যাঁ, তো ঘনত্বটা সমান, তো এমটা সমান নয় তো, এমটা তো বেশি হবে না। বোঝা গেছে কি এটা অ্যান্সারটা? হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। তো এটা অ্যান্সার হবে ডি নাম্বারটা, ঠিক আছে। গোপাল বোঝা গেছে? হুম। হুম। আচ্ছা, এরপরে 6 নাম্বারটা পড়বে তাহলে। আজকেও আরো নতুন নতুন কনসেপ্ট, মানে এক্স রেটাও পড়িয়ে দেবো আজকে ক্লাসটাতে, বুঝতে পারলে? তাহলে যেটা বাকি ছিল ওটা হয়ে যাবে। একটা কোশ্চেন আছে তো, ওটার জন্য আমি এক্স রেটা পড়িয়ে দেবো আগে, তারপরে এটা পড়বো। এটা আমরা ক্লাসে পড়েছিলাম 6 নাম্বারটা।
বলো এটা কি হবে? বলছে কোনো কৈশিক নলের এক প্রান্ত জলে ডোবালে জল সর্বাধিক যে উচ্চতায় আরোহণ করতে পারে নলটির দৈর্ঘ্য তার চেয়ে কম হলে সেক্ষেত্রে কি হবে? মানে একটা ছবি আমি দেখিয়েছিলাম ক্লাসে যখন করছিলাম। তো এরকম ধরো তোমার এইটা আছে কন্টেইনারটা, এবার একটা আমি নল নিয়েছি কিন্তু ওটার হাইট বেশি না, ঠিক আছে? হাইট বেশি না হওয়াতে আমি ধরো ডুবালাম জলে, তাহলে ও হবে কি? বলছে নলের উপরের প্রান্ত থেকে জল উপচে পড়বে কি, মানে এটা আসলে যদি আমি একটু লম্বা নিতাম সাপোজ, তাহলে এখান অবধি সাপোজ ধরো জলটা আসতো, কিন্তু ওর থেকে আমি একটু ছোট নিয়েছি, তো সেই ক্ষেত্রে ঘটনাটা কি ঘটবে? তো বলছে নলের উপরের প্রান্ত থেকে জল উপচে পড়বে, বলছে ছোট নিয়েছো বলে তাই এই জন্য উপচে পড়বে, এইভাবে পড়ে যাবে। 2 নম্বর বলছে ফোয়ারা সৃষ্টি হবে, এ তো বলছে আবার ফোয়ারা সৃষ্টি হবে না, এরকম পড়বে না, এইভাবে পড়বে। তারপরে সি নাম্বারে বলছে নলের উপরের প্রান্ত জল উঠবে, মানে উপরে তো উঠবে কিন্তু জলের উপরিতলের বক্রতা অপরিবর্তিত থাকবে, মানে জলের যে উপরিতলটা মানে এরকম যে বক্রতাটা ওটা বলছে অপরিবর্তিত, চেঞ্জ হবে না। আর এখানে বলছে নলের উপরের প্রান্ত পর্যন্ত জল উঠবে এবং জলের উপরিতলের বক্রতা ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। কোনটা হবে? এটা আমরা করেছি ক্লাস। রেহানা বলো। স্যার আমি আমি তো স্যার সি একটা দাগ দিয়েছিলাম। না না, এখানে বলছে বক্রতা অপরিবর্তিত থাকবে, তো বলছে বক্রতা ব্যাসার্ধ বৃদ্ধি পায়, ডি হবে। আমি স্যার বক্রতা ব্যাসার্ধ না উপরে জলের উপরিতলের স্যার এটা কার্ভেচারটা একটু হয়ে যায় বলছে। এইখানে তো বল বক্রতা জলের ব্যাসার্ধ কেন? উপরিতলের বক্রতা ব্যাসার্ধ বৃদ্ধি পাবে, এটা বলেছে তো এখানে ডিতে। আর এখানে বলছে স্যার মাথায় ঢুকেনি উপরিতলের, স্যার। আচ্ছা দাঁড়াও আমি একটা ছবি দেখাচ্ছি তাহলে মনে পড়বে তাহলে, 1 মিনিট। যদি তোমার নলটাকে ছোট করে নাও তাহলে কি হবে? জলের দেখো ফোয়ারা টোয়ারা কিছু তৈরি হবে না, ফোয়ারা কি হয় নাকি? তো হবে কি এখানে দেখো, এটা নর্মালি এখানে নলের সাইজটা বেশি আছে, ঠিক আছে? তো এখানে এরকম একটা কি ব্যাপার কনকেভ টাইপের মানে অবতল টাইপের একটা সারফেস তৈরি করবে উপরে, ঠিক আছে? কিন্তু বলছে যে যদি তুমি ছোট ছোট হয়ে যায় নলটা আর কি, ছোট নিয়ে নাও, যতটা জল উঠতো তার থেকে ছোট নিয়ে নাও, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তো সেই ক্ষেত্রে দেখো ছবিটা, সেই ক্ষেত্রে জলটা উপরে উঠবে, একটু দেখো উপরে উঠেছে, উঠেছে মানে এই লেভেলটা থেকে একটু উপরে উঠেছে, কিন্তু ফোয়ারা তোয়ারা তৈরি হয়নি, ওগুলো গল্প। কিন্তু দেখো এখানে যদি আমি এই এই জিনিসটা দেখি, এই জিনিসটা এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, আর এখানে এই জিনিসটা যদি দেখি তাহলে এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। এবার এটাকে যদি আমি কমপ্লিট করি এইভাবে এইভাবে করে, তাহলে একটা আমরা সার্কেল পাবো। কিন্তু এইটাকে যদি আমি কমপ্লিট করি মানে এখান থেকে করে এখানে যদি আমি কমপ্লিট করি তাহলে এইটা আমি একটা সার্কেল পাবো এইভাবে। তাহলে কোন সার্কেলটা বড় হচ্ছে মনে হচ্ছে? ছোটটা না? হ্যাঁ স্যার। ওই এর স্যার মা ওটা পাশগুলো নেই তবুও বড় হচ্ছে এত, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, কি বলছো বলো। পাশের অংশগুলো নেই তবু, হ্যাঁ পাশের অংশগুলো নেই তবু বড় হচ্ছে, এটা ও হ্যাঁ এটা পাশের বুঝতে হ্যাঁ সমস্যা হয়েছে। বুঝতেও সমস্যা কেন, তুমি তো কার্ভটা কত হচ্ছে এটা দেখবে না, এটা কার্ভেচারটা কমে যাচ্ছে না, কার্ভটা আর্কটা। এটা যদি ডিপ থাকতো এরকম মানে এরকম ডিপ তাহলে তো ছোটই হতো। এবার এটা একটু কার্ভটা দেখবে না কমে যাচ্ছে, পাশের গুলো নেই তো নেই, ঠিক আছে? এবার এটাকে তুমি যে হিসাবে এখানে তোমার গ্রেডিয়েন্টটা আছে সেই হিসেবে তো সামনেও গ্রেডিয়েন্টটা বাড়াবে না, আর সেই হিসেবে তুমি সার্কেলটা কমপ্লিট করবে, বুঝতে পেরেছো? যেমন আমি একটা ধরো ছোট্ট সার্কেল কম করলাম আর একটা বড় সার্কেল করলাম, তাহলে কোথায় গ্রেডিয়েন্টটা মানে চেঞ্জটা কোথায় বেশি? এখানে তো ছোট, এটা স্ট্রেট লাইনই দেখাবে, এটা এখানে স্ট্রেট লাইন দেখাবে না, এটা কার্ভ দেখাবে। ছোটটাই বেশি স্যার। ছোটটাতে কার্ভ বেশি না? হ্যাঁ তো এখানে কার্ভটা স্যার, কম বুঝতে আছে এর পেরেছি। রেসপেক্টে, এখানে কার্ভটা বেশি আছে, কার্ভটা বেশি আছে তো বক্রতা ব্যাসার্ধটা কমে যাবে,
কার্ভটা এখানে বেশি আছে এইভাবে করে, তাহলে তুমি যখন ফুল করবে তো ওর ব্যাসার্ধটা কমে যাবে, এটা বলছি। বা তুমি যদি ওটা না হয় বুঝতে পারো, তাহলে এইখানে আমি দুটো জিনিস দেখতে বলছি, দেখো। একটা দেখো আর্টটা, এই আর্টটা এইটা, আর একটা দেখো আর প্রাইমটা, কোনটা বড় মনে হচ্ছে? আর প্রাইমটা না? এবার এই যে আরটা আছে, ঠিক আছে, এই যে আরটা আছে এটা, সেটাকে তুমি একটা এইভাবে করে ঘুরিয়ে একটা সার্কেল করো, আর এখানে যে আর প্রাইমটা আছে সেটাকে ঘুরিয়ে একটা তুমি সার্কেল করে, দেখবে যে এটাই বড়। মানে মেন কথা হচ্ছে যে এখানে তোমার কি হবে, উপরে তলের বক্রতা ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। যদি না বুঝতে পারো তাহলে মনে রেখে দাও যে বক্রতা ব্যাসার্ধ বাড়বে, ছোট নল হয়ে গেলে বক্রতা ব্যাসার্ধ বাড়বে, ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, তারপরেরটা দেখো, বলছে দুটি স্প্রিং এর বল ধ্রুবক K1 এবং K2, মানে দুটো স্প্রিং আছে এইভাবে, এটার K1 বল ধ্রুবক, আর আর একটা স্প্রিং আছে যেটার K2 বল ধ্রুবক। একটি স্প্রিং এর এক প্রান্তের সঙ্গে অন্যটি এক প্রান্ত যুক্ত করে ব্যবহার করলে, মানে কি, এই যে K1টার এখানে আমি K2টাকে যোগ করে দিয়েছি, এটুকু, তাহলে এটা একটা সিরিজ শ্রেণী সমবায় আমি যোগ করেছি এর মানে। তাহলে এর পুরো স্প্রিং সিস্টেমটার যে বল ধ্রুবক হবে সেটা কত হবে? তো এই কোশ্চেনটা অ্যান্সার করার জন্য আমি আরও কয়েকটা জিনিস বলছি, তাহলে তুমি আরও এরকম কোশ্চেন অনেকগুলো করতে পারবে। দেখো, আমরা রেজিস্ট্যান্স জানি, রেজিস্ট্যান্স রোধ, আমরা ইন্ডাকটেন্স জানি, সাবেশাঙ্ক, আমরা ক্যাপাসিটেন্স জানি, ক্যাপাসিটেন্স, ক্যাপাসিটেন্স মানে ধারকত্ব, ঠিক আছে? মানে একটা ক্যাপাসিটরের সিম্বল এরকম হয়, আমরা দেখেছি দুদিকে সমান থাকে। একটা ইন্ডাক্টরের সিম্বল এরকম হয়, তারগুলো পেঁচানো, আর একটা রেজিস্ট্যান্সে এরকম হয়। আর এখানে আমাদের আছে কি, স্প্রিং। আমি চারটা জিনিস একসাথেই বলছি, তাহলে এই ধরনের সব কোশ্চেনের অ্যান্সারগুলো পেয়ে যাবে। স্প্রিংটাকে আমি এই ইন্ডাক্টরটার মতনই দেখানো হচ্ছে এইভাবে, ঠিক আছে? এবার কোন ক্ষেত্রে কি হবে এটা দেখবে। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আর আমি ইউজ করছি, ইন্ডাকটেন্সের ক্ষেত্রে এল, ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে সি, আর স্প্রিং এর ক্ষেত্রে কে, কে ফর ওই বল ধ্রুবকটা, স্প্রিং কনস্ট্যান্ট সেটা। তো এবার দুটো যদি নিই, আমি দুটোর ক্ষেত্রেই বলছি, ইন জেনারেল যে কোনো ক্ষেত্রে ট্রু হবে, ঠিক আছে? আমি ধরো দুটো করে সবগুলো নিচ্ছি, রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটি, এটা। আর দুটো নিয়ে আমি ধরো একবার সিরিজে লাগাবো আর একবার লাগাবো প্যারালালে, সমান্তরাল সমবায়, বোঝা গেছে? তো সিরিজে যদি লাগাই তাহলে রেজিস্ট্যান্সের যে তুল্য রোধটা হবে আর ইকুইভ্যালেন্টটা, সেটা তোমরা জানো যে R1 প্লাস R2 হয়, ঠিক আছে? আর প্যারালালে লাগালে 1/R ইকুইভ্যালেন্ট যেটা হয়, আর মানে অনন্যকগুলোর যোগফল, এটা তোমরা জানো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। তাহলে ইন্ডাকটেন্সের ক্ষেত্রে কি হয়? তো মনে রাখবে, ইন্ডাকটেন্সের ক্ষেত্রেও রেজিস্ট্যান্সের মতনই হয়, মানে এল ইকুইভ্যালেন্ট হবে সিরিজে করলে L1 প্লাস L2, আর প্যারালালে করলে 1/L ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/L1 প্লাস 1/L2। এর মানে যখন আমরা কম্বিনেশন করছি তাহলে রেজিস্ট্যান্স আর ইন্ডাকটেন্সটা একই ধরনের চলছে, ঠিক আছে? তাহলে ক্যাপাসিটেন্সটা কি? ক্যাপাসিটেন্সটা মনে রাখবে, ক্যাপাসিটরের যে ক্যাপাসিটেন্সটা যদি সিরিজে যোগ করো তাহলে উল্টো হয়, মানে এখানে যেরকম সেখানে উল্টো, মানে এখানে 1/C ইকুইভ্যালেন্ট যেটা হবে সিরিজে, এখানে সেটা 1/C1 প্লাস 1/C2।
ঠিক আছে, আর এখানে প্যারালালে যোগ করলে যোগ হবে, মানে C1 প্লাস C2 হবে। আর ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে যেরকম হয় সেরকমই স্প্রিং এর ক্ষেত্রে হয়। বোঝা গেছে? তাহলে স্প্রিং এর ক্ষেত্রে যদি তুমি সিরিজে করো তাহলে 1/k ইকুইভ্যালেন্ট হবে 1/k1 প্লাস 1/k2। আর যদি প্যারালালে করো তাহলে k ইকুইভ্যালেন্ট হবে k1 প্লাস k2। ঠিক আছে, আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি, এই পুরো জিনিসটা একবার মাথায় ঢুকাও। এটা বোঝা গেছে? এবার এটা যদি তুমি বলো তাহলে হ্যাঁ এখানে এবার যে কোনো জায়গা থেকে কোশ্চেন দাও তাহলে এই ধরনের কোশ্চেনগুলো করতে পারবে। ঠিক আছে, এবার তাহলে তুমি এখানে চলে আসো। এখানে কি করেছে, এটার পিছে লাগিয়েছে মানে কি সিরিজে লাগিয়েছে। তাহলে সিরিজে লাগিয়ে মানে প্যারালালের মতো কানেকশন। এখানে রেজিস্ট্যান্সে যেটা ছিল ওটা প্যারালালে, তাহলে এখানে কোনটা হবে, এটাই হবে না, মানে 1/k ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/k1 প্লাস 1/k2। তাহলে এলসিএম নাও, k1 k2 আর উপরে k1 প্লাস k2, তাহলে k ইকুইভ্যালেন্টটা এর উল্টো হয়ে যাবে, তাহলে অপশন ডিটা হবে। তাহলে এরপর থেকে যদি ওই জিনিসটা মনে থাকে তো ডাইরেক্ট অ্যান্সার করতে পারবে। তাহলে এই যে জিনিসটা এখানে যে অপশনটা দিয়েছে এইটা, এটা কখন হবে, যদি ওরা প্যারালালে যোগ করায়। প্যারালালে মানে কিভাবে যোগ করা হয়, মানে এইভাবে যোগ করা হয় যে একটা এখান থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে আর একটা এখান থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, আর এবার এটা এই দুটোকে কানেক্ট করে তারপরে এখানে ঝুলিয়ে কিছু দিয়ে টানছো বা কিছু করছো, এটা হচ্ছে প্যারালাল কানেকশন। তো সেই ক্ষেত্রে তোমার এটা হতো। বোঝা গেছে? কিন্তু এখানে একটার পিছে আর একটা লাগানো হয়েছে, মানে সিরিজ কানেকশন দেওয়া হয়। প্রথম দুটো একই আর শেষের দুটো উল্টোটা স্যার। হ্যাঁ, রেজিস্ট্যান্সের স্যার উল্টো। বুঝতে পেরেছি স্যার। হুম। আচ্ছা, তারপরে এখানে দেখো, কোনো আদর্শ তরলের সান্দ্রতাঙ্কের মান কত হওয়া উচিত, বলো। অসীম হওয়া উচিত, শূন্য হওয়া উচিত, 1 পয়েন্ট না অনির্দিষ্ট? শূন্য স্যার। শূন্য হওয়া উচিত, তাই না? আদর্শ তরল হলে ওর মধ্যে সান্দ্রতা থাকা উচিত না। সান্দ্রতা মানে কি, যে তরলের যে লেয়ার গুলোর মধ্যে একটা রিলেটিভ যে মানে এটা যে রেজিস্ট্যান্স ঘর্ষণ ক্রিয়েট বল। হয়, রিলেটিভ যে রেজিস্ট্যান্স হয়, যে যেতে দিবে না উপরের লেয়ারটাকে, তা ওটা তো সান্দ্রতা। এবার এখানে আদর্শ বলছে, তাহলে তো ওটা জিরোই হওয়া উচিত। এই জন্য তো আদর্শ কিছু হয় না। আচ্ছা, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে কখন? দেখো, আমরা ছোটবেলা থেকে এটা জানি যে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে যদি প্রেশারটা হয় খুব কম আর টেম্পারেচারটা খুব বেশি হয়। বাট এখানে প্রেশার নেই দেওয়া, এখানে টেম্পারেচার তো ঠিক আছে, টেম্পারেচার দেওয়া আছে সব জায়গায়, কিন্তু ঘনত্ব দেওয়া আছে। এবার এটা একটু বুদ্ধি লাগায় বলো তাহলে কোনটা হওয়া উচিত। এটা তো আমি মানে ভাবলাম যে আমি পারবো, মানে জানি যেটা সেটাই, কিন্তু শোনো, এই এক ঘনত্বটা নম্বর, আমি খেয়ালই করিনি। দেখো টেম্পারেচারটা তো বাড়া উচিত, মানে বেশি হতে হবে, ঠিক না? তো এবার এখানে নিম্ন উষ্ণতা আছে, তাহলে এই দুটো তো অ্যান্সার হবেই না, রাইট? এবার এই দুটোর মধ্যে একটা হবে। এবার তুমি এটা ভাবো যে প্রেশার কম মানে কি, প্রেশার কম মানে গ্যাসগুলো পার্টিকেলগুলো বেশি এক্সপ্যানশন হয়ে আছে না, তাহলে ঘনত্বটা বেশি হবে না কম হবে? কম ঘনত্ব হবে। ঘনত্ব মানে একক আয়তনে কতগুলো পার্টিকেল আছে, তো বেশি এক্সপ্যানশন ডি হলে তো, নাম্বার উত্তরটা হবে। হ্যাঁ ওটাই বলছি, তাহলে ডি হবে। হ্যাঁ, হ্যাঁ বলো। ও হ্যাঁ, ডি ডি হবে স্যার, ঠিক ডি হবে, থেকে হ্যাঁ। বারো কম। হ্যাঁ হ্যাঁ, ডি। ঠিক আছে সবাই। হ্যাঁ স্যার, ক্লাস ঠিক আছে। ক্লাস 10 এর বই ছিল না এই একটা কন্ডিশন, হ্যাঁ, ওইখানে ওই প্রেসার চাপ আর টেম্পারেচার উষ্ণতা। দিয়ে থাকে বইগুলোতে, হ্যাঁ, কিন্তু এখানে ঘনত্ব কিন্তু এখানে দিয়েছে। ঘনত্ব যে হুম। এবার এটা বলো, এটা তো পারবে, কোনো বস্তুর আপেক্ষিক তাপ বেশি হওয়ার জন্য বস্তুটি কি হয়, আপেক্ষিক তাপ বেশি হলে কি হবে? এটা 2016-তে আস্তে আস্তে আসছিল গরম এটাই। হবে স্যার। আস্তে আস্তে গরম হবে, আর আস্তে আস্তে ঠান্ডাও তো হবে। হ্যাঁ স্যার। তো কোনটা হবে অ্যান্সার? জল।
যেমন জলের ক্ষেত্রে, তো ধীরে ধীরে গরম বা ঠান্ডা হয়, তাহলে এটা বি হবে না? 2016-তে দুধ আর জল দিয়ে এই কোশ্চেন, এই কনসেপ্ট থেকে কোশ্চেন হ্যাঁ, দিয়েছে। 2016-তে আমাদের এখানে নিয়ে হ্যাঁ আসছিলাম ওই কোশ্চেনটা, ওটা একটু টাইপিং মিস্টেক ছিল ওখানে। হ্যাঁ, ওখানে লেখা ছিল জল আর দুধে কোনো তাড়াতাড়ি এ ছিল হ্যাঁ, এটাই। করে নিয়েছি ওগুলো। তারপরে 11 নাম্বারটা দেখো, পড়ো এটা। বলছে 720 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি এত প্রতিসরাঙ্ক কাচ মাধ্যমে প্রবেশ করছে। তো প্রবেশ করলে কাচ মাধ্যমে ওই আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? তাহলে তো কোনটা হবে? দেখো মিউ দেওয়া আছে, মিউ থেকেই বের করতে পারবে। তাহলে এটা করার জন্য দেখো, আমরা মিউ মানে কি জানি? মিউ মানে জানি শূন্যস্থানে আলোর গতিবেগ বা ওই মাধ্যমে আলোর গতিবেগ, রাইট? আবার আমরা কি জানি যে ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা, এনটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, বা এন ল্যামডা বলছি, এনটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে সি মানে কি লিখবো? সি মানে লিখবো, আচ্ছা আবার এটাও জানি যে ফ্রিকোয়েন্সিটা মাধ্যমের উপরে ডিপেন্ড করে না, মাধ্যমের উপর নির্ভরশীল নয়। এর মানে তুমি বায়ুতে যা ফ্রিকোয়েন্সি হবে, লাইটে মানে কাছে গেলেও ফ্রিকোয়েন্সিটা সেমই হবে। এর মানে সি বাই ভি কে আমি কি ল্যামডা এয়ারে বাই ল্যামডা ওই গ্লাসে করতে পারবো না? এন এন তো সেমই কেটে যাবে তাহলে। বোঝা গেছে? একটা ফর্মুলা ছিল না, মিউ ইকুয়ালস কি ল্যামডা 1 বাই ল্যামডা 2, আর ওই ল্যামডা জিনিসটাই তো, ল্যামডা ওই 1 আর জিনিসটা ওই জিনিসটা ওই জিনিসটাই তো করলাম। ওই ফর্মুলাতেই করেছি। ফর্মুলা আমার মনে নেই তো, আমি ফর্মুলা মনে রাখি না, আমি খালি এটা জানি যে মিউ মানে সি বাই ভি আর এটা হয়। স্যার তার মানে স্যার উল্টে যাচ্ছে নাকি স্যার? হ্যাঁ, তাহলে এখানে বের করতে হবে কি যে ওই আলোক কাচ মাধ্যমে, তাহলে ল্যামডা জিটা কি হচ্ছে? ল্যামডা এয়ার বাই মিউ। তাহলে ল্যামডা এয়ারটা 720 আর মিউ হচ্ছে 1.5, পয়েন্ট তুলো, তাহলে এটা 0 হলো, মানে 10 হলো আর কি। 5 দিয়ে কাটো, 5 3 যা 5 2 যা, 3 দিয়ে কাটো, 240, মানে কত হলো? 480 হলো, 480 ন্যানোমিটার। ঠিক আছে, মানে তুমি যেটা বলছো না ইয়ে গোপাল, যে ল্যামডা 1 বাই ল্যামডা 2, তো ওখানে তোমাকে এটাও মনে রাখতে হবে ল্যামডা 1 কোনটা, ল্যামডা 2 কোনটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই জন্য আমি এভাবে করলাম, ল্যামডা এয়ার বাই ল্যামডা জি করে দিলাম। ল্যামডা 1টা হচ্ছে লঘু মাধ্যম থেকে, ল্যামডা 2 হচ্ছে ঘন মাধ্যম। হ্যাঁ হ্যাঁ, তুমি এমনি মিউটা v1/v2 করবে এখানে, মানে সি বলেছি কারণ ওটা কোনো অন্য মাধ্যম বলেনি আর কি, ঠিক আছে? তো ওটা ইয়ার ধরে নিয়েছি। এটা তো ডাইরেক্ট স্ট্রেট ফরওয়ার্ড আছে, কুচিজ রিলেশন কোনটা? স্যার আমরা স্যার মিউ সমান a প্লাস b বাই ল্যামডা স্কয়ার পর্যন্ত পড়েছিলাম। হ্যাঁ, বি প্লাস এখানে ল্যামডা আছে। হ্যাঁ ঠিক আছে, তো ল্যামডা স্কোয়ার এর মানে নিশ্চয়ই কমন সেন্স যদি হয় তাহলে এরপরে ল্যামডা নিচেই থাকবে না, উপরে তো থাকবে না, মানে এটা তো হবে না। আর এখানে বি বাই ল্যামডা স্কোয়ার, এটাও হবে না, এটাও হবে না, তাহলে এটাই পড়ে থাকলো। এ একটা বলছেন? হ্যাঁ, তুমি যেটা জানো ওটা থেকে অ্যান্সার বেরিয়ে যাবে। তুমি এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার জানো তো, তাহলে হ্যাঁ নিচে স্যার বুঝতে ল্যামডা পেরেছি, স্কোয়ার এখানে মানে আছে হ্যাঁ, তাহলে সিরিজটা ওভাবে চলছে স্যার। হ্যাঁ ওইভাবেই চলবে না তাহলে। এরপরে আরো আছে, তাহলে আরো ল্যামডা 2/6, ডি দিয়ে দাও, ই দিয়ে দাও, কিন্তু এগুলো তো অনেক মানে নেগলিজিবল ভ্যালু না, টেন্স টু জিরো, তো এগুলো নেওয়া হয় না। আসলে এটাও নেওয়া হয় না, এখানে লিখেছে কিন্তু এটাও নেওয়া হয় না, আমরা দুটোই নিয়ে কাজ করি। তারপরেরটা, যে তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমে কণার গতির অভিমুখ, মানে মাধ্যমে কণার গতির অভিমুখ
তরঙ্গের গতি অভিমুখের সঙ্গে লম্বভাবে হয়। মানে কণাটা যদি এইভাবে ভাইব্রেট করে তাহলে তরঙ্গটা এইদিকে যাচ্ছে, তাহলে ওটা কোন ধরনের তরঙ্গ হবে? চলতরঙ্গ স্যার। না না, চলতরঙ্গ কেন বল, চলতরঙ্গ তো নেই এখানে, তির্যক তরঙ্গ। তির্যক হবে। চলতরঙ্গ কেন হবে? চলতরঙ্গ তো ঠিক আছে, চলতরঙ্গ তোমার তো তুমি এইভাবে হলেও চলতরঙ্গ হতে পারে, বা স্প্রিং এর ভাইব্রেশন এইভাবে হচ্ছে, ওটাও চলতরঙ্গ ও, হতে পারে। চলতরঙ্গ মানে যেটা হ্যাঁ, চলবে, অনুদৈর্ঘ্য হয় যাবে। আর এটাও তির্যক তরঙ্গ। কিন্তু এই অ্যাঙ্গেলটা যখন, হ্যাঁ এই কনসেপ্টটা আসবে পারপেন্ডিকুলার, ওটা তির্যক হবে, ট্রান্সভার্স। মানে আমি যেমন এরকম জলের ওয়েভটা হয় না, সামনে এইদিকে যাচ্ছে ওয়েভটা, আর এখানে ভাইব্রেশনটা হচ্ছে এইদিকে এই কণাগুলোর, আর এখানে এই কণাগুলো নিচের দিকে যাচ্ছে, তাহলে 90 ডিগ্রিতে হচ্ছে ভাইব্রেশনটা। তির্যক তরঙ্গ বলি এগুলোকে, ট্রান্সভার্স, ঠিক হ্যাঁ, আছে। এগুলো তো চলতরঙ্গের মধ্যেই পড়ছে না স্যার? হ্যাঁ, চল তরঙ্গের মধ্যে তির্যক তরঙ্গ পড়ছে, ভালো কথা, বাট এখানে এটার অ্যান্সার তির্যক হবে, কারণ, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে মানে পেরেছো? প্রমিনেন্ট অ্যান্সারটা তির্যক, হ্যাঁ প্রমিনেন্ট অ্যান্সারটা তির্যক তরঙ্গই নিতে হবে হ্যাঁ এটা এখানে, লম্ব, তাই তো? লম্ব বলেছে না, লম্ব, লম্ব বলেছে, এই জন্য তির্যক দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, রাব্বিল কি ক্লাস করছেন নাকি স্যার? রাব্বিল ও ডাউট ক্ল্যারিফাই করার জন্যই আছে। আচ্ছা তারপরে, আর কটা দিন স্যার, হ্যাঁ আর কষ্ট কটা হলো। দিন, এইটা দেখো, y1 ইজ ইকুয়াল টু এটা, আর y2 ইজ ইকুয়াল টু এটা, এদের মধ্যে দশা পার্থক্য, ফেজ ডিফারেন্সটা কত? তো এখানে সাইন আছে, তো এখানেও সাইন নিয়ে আসতে হবে, এটা তো মেন পয়েন্ট, তাহলে বুঝতে পারবে যে দশা পার্থক্য কত। তো এটা করার জন্য আমি একটা কথা বলবো, যে এটা তো যে কোনো টাইমে না, তো আমি বলে দিচ্ছি ইনিশিয়াল টাইমের আমি বের করতে যাচ্ছি। তো ইনিশিয়াল টাইমে যদি বের করতে যাই, তো আমি টিটা জিরো বসাতে পারি দুটোতেই। তো আমি টিটা জিরো বসিয়ে দিচ্ছি, তাহলে এটা কি দাঁড়াবে, 4 sin kx, আর এটা দাঁড়াবে -4 cos kx, ঠিক আছে। তাহলে এবার দশাটা আমাকে বের করতে সুবিধা হবে একটু বেশি। তো এবার -4 cos kx-টাকে আমি যদি সাইনে লিখতে চাই তাহলে কত হবে, ঠিক আছে। তো তার জন্য আমাকে ম্যাথমেটিক্সের এই জিনিসটা জানতে হবে, এটা অল পজিটিভ হয়, সাইন পজিটিভ হয়, ট্যান পজিটিভ হয়, আর এখানে কস পজিটিভ হয়, রাইট। তো এবার সাপোজ ধরো আমি π/2টা যদি নিই, তো সাইন π/2 ধরো বসাচ্ছি, তো সাইন π/2 প্লাস কে এক্স সাপোজ, তাহলে সাইন π/2 প্লাস কে এক্স, তো এটা কি হচ্ছে, এখানে গেল, তো সাইনটা তো কস হয়ে গেল, কিন্তু এটা সাইনের পজিটিভই হবে, তাহলে প্লাস কস কে এক্স, কিন্তু এখানে -4 cos kx আছে, মাইনাস আছে, মাইনাস তো আসলো না, তাহলে π/2 তো হবে না। 3π/2 নিয়ে দেখো, 3π/2, তাহলে 3π/2 যদি নিই, তাহলে এখানে 3π/2 হলো, রাইট। তো 3π/2-র পরে এটা কসের ঘর, মানে কস যদি থাকতো তো পজিটিভ হতো, কিন্তু এটা এখানে সাইন আছে, তো এটা কি হবে, নেগেটিভ হবে, তাহলে এখানে -cos kx হচ্ছে, এখানে 3টা অড, তো অডের জন্য সাইনটা কস হয়ে গেল, আর এটা যেহেতু কসের ঘর, কস খালি পজিটিভ হবে, তাহলে সাইনের জন্য নেগেটিভ হলো। এর মানে এটা ক্লিয়ার হয়ে গেল যে 3π/2-র জন্যই আমি এটাকে সাইনের আকার লিখতে পারছি, মানে 4 sin 3π/2 প্লাস kx। তাহলে এখন দেখো, এখানেও সাইন kx, আর এখানে সাইন kx প্লাস 3π/2, তাহলে নিশ্চয়ই y2টা 3π/2 এগিয়ে আছে y1 এর তুলনায়। তো এগিয়ে আছে মানে কি, ফেজ ডিফারেন্স কত, তাহলে 3π/2, পাই দিয়ে তো আসবেই না, পাই দিয়ে করে দেখো, আসবে না, কারণ পাই দিয়ে কসটা কসই থেকে যায়, বাস, ঠিক আছে, পাই দিয়ে চেঞ্জই হয় না, আর জিরোতে তো হবেই না, ঠিক আছে। আসলে কস থেকে সাইনের এই চেঞ্জটা একটু প্রবলেম হচ্ছে। কোনটা কোনটা, এইটা স্যার অল এটা সাইন একবার ট্যান বলে কোসের, দেন আরেকবার। অল সাইন ট্যান হ্যাঁ, কোসেরটা, অলসেন টেন কস মানে কোনটা তো, অলসেন টেন কস। আচ্ছা ঠিক আছে, আমি বলছি আরেকবার। দেখো আমার কথা হচ্ছে,
যে এখানে তোমাকে y1 আর y2টার মধ্যে তোমাকে করতে হবে, তো ফেজ ডিফারেন্স বের করতে হবে। তো তো আমি দেখো এখানে তুমি ফেজ ডিফারেন্স কিভাবে বের করতে পারবে? এটা তো কস ফাংশন আছে, এখানে সাইন আছে, তো তুমি একটা ফাংশনে নিয়ে আসো আগে। তো আমি কি করছি, কসটাকে সাইনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো এখানে মাইনাস আছে না, তো আমি সাইন 4 সাইন, আমি ওমেগা টিটাকে 0 ধরে নিচ্ছি, এটা 0 ধরে নিতে পারি ইনিশিয়ালি। তাহলে 4 সাইন কে এক্সও আছে, প্লাস সামথিং করব যাতে এটা -4 আসে, তাই না? -4 cos কে এক্স আসে। তাহলে কত করলে আসবে? π/2 যদি বসাই, তাহলে সাইন π/2 প্লাস থিটা মানে কি? cos থিটা, মাইনাস cos থিটা নয়। 3π/2 যদি বসাই, তাহলে সাইন 3π/2 প্লাস থিটা মানে মাইনাস cos থিটা। তাহলে এইটা বসালে এইটা আসছে, এর মানে রিভার্সলি এইটাকে এইটা লিখতে পারবো। তাহলে এখানে 4 সাইন এখন আছে, এখানেও 4 সাইন চলে আসছে। তাহলে এবার ফেজটা কম্পেয়ার করলে এখানে কে এক্স আর এখানে কে এক্স প্লাস 3/2 আছে, মানে এই y2টা 3π/2 ফেজে এগিয়ে আছে। আর এটা এটার থেকে তাহলে ডিফারেন্সটা কত হবে? 3π/2 হবে না, এটা মাইনাস এটা করলে। বুঝলাম, কিন্তু স্যার আমরা তো জানতাম না অল সাইন ট্যান কস যেটা ছিল, কসটা তো চতুর্থতম ইয়েতে ধনাত্মক হয়, তো এখানে তো হ্যাঁ, তো ওটাই তো দিলাম, অল, ওটাই দিয়েছিলাম তো, অল সাইন ট্যান কস, এটাই তো দিলাম। এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এটা। আমাদের 3π/2 প্লাস কে এটা তো 4 নাম্বারই আসছে স্যার। হ্যাঁ, তো 4 নাম্বারে এখানে আসছে তো না, কসের কিন্তু তোমাকে কসটা তুমি কোনটাকে চেঞ্জ করছো? সাইনটাকে চেঞ্জ করছি না আমি, সাইনটা তো দেখতে হবে। আমি এইটা রিভার্স উল্টো ভাবে দেখছি। আমি কসটাকে চেঞ্জ করছি না, আমি সাইন 3π/2 প্লাস কে এক্স এটাকে এখানে যাচ্ছি, এই সাইনটাকে দেখবে না। তোমার ডাউটটা আমি বুঝতে পেরেছি, বাট এখানে দেখো আমি cos π/2 প্লাস থিটা দেখছি কি না সাইন π/2 বা 3π/2 প্লাস থিটা দেখছি? লিখেছেন যে 4 সাইন মানে স্যার তৃতীয় পাদে না চতুর্থ পাদে স্যার? চতুর্থ পাদে আসছে, কোন চতুর্থ কোঅর্ডিনেটে? পদে আছে এটা। চতুর্থ পাদে। দেখো আমার কথা হচ্ছে, দাঁড়ো আর একবার বলতে দাও, যে আমি কে এক্স ছাড়ো, আমি খালি এবার এটা লিখছি সাইন 3π/2 প্লাস থিটা যদি লিখি, তাহলে এটার মান কত হবে আমাকে এটা বলো। এটা আমার নেগেটিভ আছে। নেগেটিভ আসবে তো? হ্যাঁ, নেগেটিভ কি আসবে? নেগেটিভ কস নেগেটিভ থিটা থিটা। আসবে তো? হ্যাঁ, তো এর মানে নেগেটিভ কস থিটাটাকে এইভাবে লিখতে পারবো না, তো নেগেটিভ কসটাকে আমি এইভাবে লিখলাম, সাইন অফ কে এক্স প্লাস 3π/2। এবার এটা নেগেটিভ তো হবে না, প্লাস হয়ে গেল, তাহলে এখানে 3π/2টা ফেজ ডিফারেন্সে এগিয়ে আসে। মানে সমস্যাটা কি? এটাই তো, হ্যাঁ, বোঝা গেছে স্যার, বোঝা ঠিক গেছে। আছে। স্যার আমরা অন্যভাবে শিখেছিলাম, স্যার শিখিয়েছেন। কিভাবে? আমরা স্যার এই যখন শিখেছিলাম যে সাইনের আগে সাইন 3 আছে, মানে ওটা স্যার বিজোড় সংখ্যা, এই জন্য হ্যাঁ হ্যাঁ, সাইনটা ওটা স্যার ওটা কস তো চেঞ্জ হয়ে আছেই, যাবে। শোনো, যেমন এখানে সাইন 3π/2 প্লাস থিটা যদি দেখি, তো 3 আছে না, বিজোড় আছে, তো সাইনের জন্য কস তো হলো, ঠিক আছে। এবার cos থিটা, এবার স্যার ওটা হ্যাঁ, হ্যাঁ কস তো হলো, কোন তারপরে পাদে তুমি আছে দেখতে প্লাস হবে। যে দেখছো কোন পাদে আছে, ওটার জন্য প্লাস মাইনাস সাইনটা হয়। তো ওটাই তো এখানেও করেছি, যেটা শিখেছি হ্যাঁ ওটাই স্যার করেছি, বুঝুন। যেটা শিখেছি। আচ্ছা স্যার, হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো 15 নম্বরটা বলছে ইয়ং এর দ্বিরেখাচিত্র পরীক্ষায়, মানে ডবল স্লিট এক্সপেরিমেন্ট যেটা ছিল, একটি রেখাচিত্রকে বন্ধ করে দেওয়া হলো। এবার তাহলে এখন এটা সিঙ্গেল স্লিট হয়ে গেল না, কালো কালো কাগজ দিয়ে বন্ধ করে, মানে এটা সিঙ্গেল স্লিট হয়ে গেল। তাহলে কি হবে? বলছে ইন্টারফিয়ারেন্স প্যাটার্নটা থাকবে না। আচ্ছা, এটা বলছে ব্যতিচার, মানে ইন্টারফিয়ারেন্স প্যাটার্নটা থাকবে, কিন্তু ওর যে উইথটা সেটা কমে যাবে, বলছে পটিপ্রস্থটা কমে যাবে। এখানে বলছে ইন্টারফিয়ারেন্স প্যাটার্নের উজ্জ্বল পটিটা, যেটা ব্রাইট ফ্রিঞ্জ, যেটা
ওটার ইন্টেন্সিটিটা কমে যাবে বলছে, না বলছে ইন্টারফিয়ারেন্স যে এইটা প্যাটার্নটা আছে ওর পটি প্রস্থটা উইথটা বেড়ে যাবে। কি মনে হচ্ছে কোনটা হবে? দেখো আমি বলছি, যখন আমরা একটাই খালি ই করি, স্লিট কনসিডার করি, তো তখন যেটা হবে এখানে গিয়ে তোমার ডিফ্র্যাকশন প্যাটার্ন দিবে। ডিফ্র্যাকশন প্যাটার্ন মানে যে সেন্ট্রালটা ম্যাক্সিমাম হবে আর তারপরে এগুলো মিনিমা হবে আর ছোট ধীরে ধীরে কমতে থাকবে। আমি একটা ছবি দেখিয়েছিলাম না এরকম, এটা ব্রাইট আর উইথটা বেশি, তারপরে কমতে থাকে, তারপরে আরো কমতে থাকে। তো এটা ডিফ্র্যাকশন প্যাটার্ন, তাই না? তো এখানে ইন্টারফিয়ারেন্স থাকবে কি? ইন্টারফিয়ারেন্স প্যাটার্নের জন্য দুটো সোর্স লাগে ইন্টারফিয়ারেন্সের জন্য, এখানে তো একটাই সোর্স, তাহলে ইন্টারফিয়ারেন্স তো থাকলোই না, এটা ডিফ্র্যাকশন প্যাটার্ন। তো এখানে যে বলছে ব্যতিচার নকশা অদৃশ্য হয়ে যাবে, হ্যাঁ তো এটাই হবে, ব্যতিচার নকশাই থাকবে না, তো পটি তটি বাড়ার ব্যাপার তো পরে আসবে, ইন্টারফিয়ারেন্স প্যাটার্নই থাকবে না, যা আসবে ওগুলো ডিফ্র্যাকশন প্যাটার্ন আসবে। বোঝা গেছে? স্যার থাকবে না স্যার, এটা বুঝতে পারিনি স্যার। কি জন্য অদৃশ্য হয়ে যাবে কেন? আমি বলছি যে ডবল সিলিটে আমরা যেগুলো পড়েছিলাম, সেইখানে ডিফ্র্যাক্টেড রেগুলো ইন্টারফিয়ার হয়ে এখানে তোমার ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন দিয়েছিল, ঠিক আছে? আর ইন্টারফিয়ারেন্স প্যাটার্নগুলো আমি বলেছিলাম সবগুলো ইকুয়ালি স্পেসড হয়, এইভাবে করে হয়, সেম ফ্রিঞ্জের হয়, সেম উইথের হয়। কিন্তু বলছি একটা তুমি বন্ধ করে দিয়েছো, তাহলে এই লাইটটা তো গেলই না এখন। তাহলে এখন কি হবে? এখন কি আর এরকম হবে? এরকম হবে না। এখন যে প্যাটার্নটা হ্যাঁ দিবে স্যার, এবার সেটা বুঝতে। সেটা ডিফ্র্যাকশন দিবে, ডিফ্র্যাকশন। বাংলাতে কি ছিল জানো ডিফ্র্যাকশনটা? হুম, ওই অপবর্তন কি বিচ্ছুরণ ছিল? নাকি বলে স্যার? না না, বিচ্ছুরণ না, বিচ্ছুরণ তো ডিসপারশনটা। বিশ্বাস। মানে কি অপবর্তন কি এটা ছিল না? এ বলো ইয়ে কি নাম, রব্বিল, বলো ডিফ্র্যাকশনটার বাংলা কি ছিল? ও কিসে? আছে, ডিফ্র্যাকশনটার বাংলা কি ছিল? ব্যতিচার নাকি স্যার? না না, ব্যতিচার তো ইন্টারফিয়ারেন্স হলো, ডিফ্র্যাকশনটা ছিল তোমার অপবর্তন। হ্যাঁ ঠিকই বলছিলাম, অপবর্তন। অপবর্তন, এখানে অপবর্তন যে ঝালর দেখা দিবে, ঠিক আছে? ব্যতিচার দেখাই দিবে না, ব্যতিচার থাকবে না। আচ্ছা এটা দেখো, এটা একটি তড়িৎ দ্বিমেরুর দ্বিমেরু ভ্রামক, মানে পিটা বলে দিয়েছে, এ তো মাইক্রো কুলম পার মিটার। তাহলে দ্বিমেরুটিকে একটি সুষম তড়িৎ ক্ষেত্র এটাতে রাখা হয়েছে, তাহলে এর মধ্যে স্থাপন করলে দ্বিমেরুর উপর প্রযুক্ত টর্কের মান কি হবে? তাহলে এটা রিলেশনটা যা মনে আছে, টর্ক ইজ ইকুয়াল টু পি ক্রস ই হয়। টর্ক যেটা হবে সেটা পি ক্রস ই হয়, ভেক্টর কোয়ান্টিটি। তো এর মানে এই জিনিসটা আর এই জিনিসটার ক্রস প্রোডাক্ট করতে হবে। কিন্তু ইউনিটগুলো দেখো, নিউটন পার কুলম আছে এটা, আর এখানে মাইক্রো কুলম মিটার আছে। অ্যান্সারগুলোতে নিউটন মিটার দেওয়া আছে, মানে কুলম, মাইক্রো কুলমটাকে কুলম্বে ট্রান্সফার করতে হবে, বা এই কুলমটাকে মাইক্রোতে নিয়ে যেতে হবে, যেটা করবে। বোঝা গেছে কি বলছি? মানে একটা হ্যাঁ ইউনিটে স্যার। নিয়ে আসতে হবে, তাহলে তো তুমি করতে পারবে। তো এবার এটা যদি আমি করি, আমি না হলে একটা অন্য পেজে করছি ক্যালকুলেশনটা। তাহলে পিটা কি আছে, 2i প্লাস 3j,
মাইনাস কে ক্যাপ, এটা ইউনিটটা হচ্ছে মাইক্রো কুলম্বে আছে, মাইক্রো কুলম মিটার মনে হয়, কি ছিল, মাইক্রো কুলম মিটার। আর ইলেকট্রিক ফিল্ড যেটা ওটা আছে তোমার 3 i ক্যাপ প্লাস 2j ক্যাপ ইন্টু 10⁵। এই পুরোটার সাথে ইন্টু 10⁵ নিউটন পার কুলম, নিউটন পার কুলম আছে, নিউটন কুলম ইনভার্স মানে নিউটন পার কুলম আছে। তো আমাকে পি ক্রস ইটা বের করতে হবে, মানে টর্ক মানে আমরা জানি পি ক্রস ই। তো আমি ইউনিটটা যদি সেম করে নিই, তো মাইক্রো কুলমটাকে যদি কুলম্বে করে নিই, বা এই 10⁵ যে কুলম আছে সেটাকে যদি মাইক্রো কুলম করে নিই, একই ব্যাপার যেটা হবে। তো আমি মাইক্রো কুলমটাকে এই করে নিই। হ্যাঁ অ্যান্সার মানে মিটার এককে আছে স্যার, হ্যাঁ মিটারে তো আছে। নিউটন মিটার। মাইক্রো কুলমকে যদি কুলম্বে করো 10⁻⁻6 দিয়ে গুণ করতে হবে, তাহলে কুলম মিটার হবে। তো পি ক্রস ই মানে কি, আমরা ডিটারমিনেন্টটা নিব, ঠিক আছে। তো আই ক্যাপ নাও, জে ক্যাপ নাও, কে ক্যাপ নাও। আচ্ছা আই ক্যাপ পিটা, পিটা হচ্ছে এখানে কত আছে 2i ক্যাপ, এটা 2, তাহলে এখানে 2 হবে 2 ইন্টু 10⁻⁻6। দেখো 10⁻⁻6 সবগুলোতেই আছে তাই না, তো এই জন্য কমন নিয়ে নেওয়া যায় অ্যাকচুয়ালি ওটা। তারপরে 3 ইন্টু 10⁻⁻6, আর এখানে মাইনাস 10⁻⁻6, আর এখানে হচ্ছে 3 ইন্টু 10⁵, আর এখানে 2 ইন্টু 10⁵ যে নিচে, আর এটা হলো 0। এবার যদি করো তাহলে দেখো আই ক্যাপটা যদি করি আমি, তাহলে এটা আর এটা 0 হয়ে গেল, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এইটা এটা করলে 2 ইন্টু 10⁵ ইন্টু 10⁻6, 2 ইন্টু 10⁻⁻1 হলো আই ক্যাপটা। প্লাস জে ক্যাপ নাও, জে ক্যাপ যদি নাও তাহলে এইভাবে করতে হবে, এটা আগে মানে 3 ইন্টু 10⁻⁻, হবে একটা 3 ইন্টু 10⁻⁻1, আর তারপরে এইটা করলে 0 হয়ে যাচ্ছে, -0, 0-র সাথে যা কিছু গুণ করলে 0ই হবে। প্লাস কে ক্যাপ, কে ক্যাপ নেওয়া মানে এটা, তাই 2 টু দা 4 হলো, 10⁻⁻1 হলো, মাইনাস এখানে 3 3 দা 9 হলো, আর 10⁻⁻1 হলো। তাহলে 10⁻⁻1 সবগুলোতেই আছে, আমি 10⁻⁻1 বাইরে লিখে দিচ্ছি। তাহলে এখানে 2i ক্যাপ হলো, আর এখানে -3j ক্যাপ, আর এখানে 4 - 5 মানে 4 - 9 মানে -5, আর 10⁻⁻1 তো কমন নিয়ে নিয়েছি, তো -5 কে ক্যাপ। এ তো নিউটন মিটার হবে, 2i ক্যাপ -3j ক্যাপ -5 কে ক্যাপ, ঠিক আছে। তাহলে এটা কোথায় আছে, আর 10⁻⁻1 আছে, তাহলে 10⁻⁻1 তো এখানে নেই, এখানেও নেই, এখানেও নেই, তাহলে এটা হবে। তাহলে আমাদের কি আসছিল 2i ক্যাপ -3 আর -5, 2i ক্যাপ প্লাস 3 -2 কে ক্যাপ, এটা এটা কোনো সমস্যা আছে, ঠিক আছে। তো এটা 10⁻⁻1 আসছে না, তো এটা অ্যান্সার করবো আমরা। এটা কোনো মিস্টেক আছে ক্যালকুলেশন, আমাদের ক্যালকুলেশনটা ঠিক আছে, ঠিক আছে। এটা টাইপিং বা মানে এদের টাইপিং মিস্টেক হ্যাঁ এটা স্যার আছে। ঠিক আছে। ক্যালকুলেশন এটা বের করুন। দেখে নাও, এটা করে নাও করলে। আচ্ছা তারপরে 17 নাম্বারটা দেখো, এখানে বলছে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের যে বেগটা সেটা কার উপরে নির্ভর করে।
পরিবাহীর মুক্ত ইলেকট্রনগুলির অনুপ্রবাহ বেগের সমান হয়। অনুপ্রবাহ মানে ড্রিফট মনে হয় ইংলিশে, ড্রিফট ভেলোসিটিটা সমান হয়। না না না, এটা হবে না, ড্রিফট তো অনেক কম অর্ডারে হয়, ঠিক আছে, মানে ও অনেক কম হয়। আর ডিপ স্যার, ডিপ ভেলোসিটি মানে কি স্যার? থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি নাকি বলে ওটা? অনুপ্রবাহটা কি আমাকে এটা ওটা বল। মানে আমি এটা জিনিসটা বলে দিচ্ছি, ড্রিফট মানে হচ্ছে যে পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রনগুলো খুব স্লোলি আর কি, আস্তে আস্তে সামনের দিকে এগোয় স্লোলি। মানে ধরো 1 মিনিটে হয়তো 3 4 5 6 সেন্টিমিটার গেল এরকম, বুঝতে পেরেছো ওই জিনিসটা। তো এ তো যাই হোক, মানে এ তো হবে না, ইলেকট্রনের গতিবেগ এটা হবে না, এটা তো হচ্ছে না। পরিবাহীর মুক্ত ইলেকট্রনগুলির তাপীয় বেগের উপরে, না এটাও হবে না। দেখো এটা যেটা কি বলে, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, না আমরা কি রেজিস্ট্যান্স পড়ছি? রেজিস্ট্যান্স তো পড়ছি না, তাহলে এটাও হবে না। প্রায় আলোর বেগের সমান হয়, মানে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহটা, না কারেন্টটা, তো এটা আলোর বেগের সমান হয় প্রায়, ঠিক আছে, এক্স্যাক্টলি নয় কিন্তু কাছাকাছি হয়। এটা উচ্চ মাধ্যমিকে একবার পড়েছিলাম, মনে আছে আমার। হুম, যে কি আলোর বেগ সমান দিয়ে ড্রিফট। আচ্ছা আমি তোমাদের একটা ডিপটা কোশ্চেন, নয় মানে আচ্ছা এটা ঠিক বলুন। আছে, এটা তো পড়েছিলে। আমি একটা কোশ্চেন করছি যে ইলেকট্রনগুলো যেদিকে ফ্লো হয় আমরা বলি না কারেন্টটা অন্যদিকে, কিন্তু ইলেকট্রনগুলো তো মানে অনেক ড্রিফট ভেলোসিটি নিয়ে মুভমেন্ট করে না, মানে ধরে নাও, আমি এক্সাক্ট ভ্যালুটা বলছি না, যে ধরো 4 থেকে 5 সেন্টিমিটার পার মিনিটে ও যায় ইলেকট্রনটা, তাহলে কারেন্টটা আলোর গতিবেগে কিভাবে আসলো তাহলে? কোশ্চেনটা বোঝা গেছে কি? হুম। হ্যাঁ, তো এটা ভাববে, এটা পরীক্ষা আসবে না, এটা এমনি বললাম খালি। স্যার এনার্জিটা ট্রান্সফার কিভাবে করে স্যার, তাই তো? তড়িৎটা হ্যাঁ মানে হ্যাঁ ওটাই তো, মানে আমরা বিকিরণ বলি হবে না স্যার। যে ইলেকট্রন যেদিকে যায় তার উল্টো দিকে কারেন্ট যায়, তো ইলেকট্রনের বেগ তো অনেক কম, কিন্তু এখানে কি হবে? আচ্ছা এরপরেরটা দেখো, 5 নম্বরটা, আর এই 18 নম্বরটা, 5 বলছি, এটা দেখো। এখানে বলছে এটা একটা হুইস্টন ব্রিজ, তাই না? আর হুইস্টন ব্রিজটা বলছে এখানে ভোল্টেজটা তুমি যদি মাপো, এখানে 5 ভোল্ট ভোল্টেজ দেওয়া হয়েছে, তাহলে কত দিবে তোমার অ্যান্সার? তাহলে তার জন্য দেখতে হবে ব্যালেন্স কন্ডিশনে আছে কি নেই। তাহলে P/Q = R/S আছে কি নেই দেখো। তাহলে এটা P, এটা Q, এটা RS হয় না? তাহলে 10/কত এটা জানো, 20, তাহলে 1/2 হলো। আর এটা 5/10 মানে 1/2 হলো, মানে ব্যালেন্সড কন্ডিশনে আছে। তো ব্যালেন্স কন্ডিশনে যদি থাকে তো এই দিক থেকে কোনো কারেন্ট যায় কি বলো? না স্যার। কারেন্ট যদি না যায় তো ভোল্টেজ ডিফারেন্স নেই এর মানে, তাহলে ভোল্টেজ ডিফারেন্স জিরো। ভোল্টেজ ডিফারেন্স থাকলেই তো কারেন্ট যাবে, এখানে ভোল্টেজ ডিফারেন্স নেই এর মানে কারেন্ট যাচ্ছে না তো, ঠিক আছে। বা তুমি বেরও করতে পারো যে এর অ্যাক্রসে কত ভোল্টেজ, এখানে দেখো ভোল্টেজ কত, ডিফারেন্সটা দেখবে জিরোই আসবে, কিন্তু আমি এমনি বলে দিলাম যেহেতু কারেন্ট যাচ্ছে না তো ভোল্টেজটা জিরোই হবে। স্যার এটাকে আমি এই 10/5 করে করতে পারি না স্যার, বা 20/10? হ্যাঁ তুমি করতে পারো, আমি যদি যেটা বললাম সেটা বুঝতে পারো তাহলে এটা সব থেকে সহজ উপায়। ও তুমি এখান থেকে কারেন্টটা বের করো, এখানে অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা বের করো, এখানে কারেন্টটা বের করো, ভোল্টেজ ড্রপ বের করো, দেখবে এই ভোল্টেজ ড্রপ আর এই ভোল্টেজ ড্রপ সেমই হবে, তাহলে মাইনাস করলে জিরো হচ্ছে। কিন্তু 10। কি দরকার তাহলে, আমি এমনি জানি ব্যালেন্সডে আছে মানে কারেন্ট যাচ্ছে না, এটা তো জানি আমরা, তো কারেন্ট না গেলে আর ভোল্টেজ ডিফারেন্স সেম জিরোই হবে না। 0। ওকে, তারপরে দেখো এখানে বলছে কি যে আহ, প্রতিটি রোধের মান আর দেওয়া আছে এই চিত্রটাতে, এ আর সি এর মধ্যে, মানে এটা হচ্ছে এখানে আছে আর সিটা হচ্ছে এখানে আছে, এর মধ্যে রোধের মান কত? দেখো এইটা ভালো করে শুনবে কোশ্চেনটা। আমাকে বলো যার যে দুটোর মধ্যে বের করতে হবে, তো ওখানে আমি ধরো সাপোজ একটা কাল্পনিক ব্যাটারি কনসিডার করে নিচ্ছি, তো আমাকে বলো এবার, এটা পজিটিভটা,
তো কারেন্ট এদিকে যাবে, তাই না? এইদিকে যাবে, এদিকে যাবে, এইদিকেও যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, রাইট? আর এদিকে যাবে কি কারেন্ট? এটা তো ওপেন সার্কিট আছে, কোনো কারেন্ট যাবে এদিকে, এই রেজিস্ট্যান্সটার দিকে, বি পয়েন্টের দিকে? না স্যার। তাহলে এটা কনসিডার করার কোনো দরকারই নেই। এইদিকে আসবে কি? এইদিকে, এদিকে ওপেন আছে না। ডিটাও, তাহলে এটারও দরকার নেই। তো এর মানে ওগুলো নেই ধরে নাও। তো ধরে নাও, কিন্তু তারপর এর মানে এই দুটো আছে, এটা একটা ব্রাঞ্চ আছে আর এটা একটা ব্রাঞ্চ আছে। তো এই দুটো ব্রাঞ্চ যে আছে, এই দুটো ব্রাঞ্চ তো সিরিজে আছে না, দেখো। এটা তুমি নেই ধরে নিলে, তাহলে এই দুটো ব্রাঞ্চ সিরিজে আছে। আর এখানে এই দুটো ব্রাঞ্চ সিরিজে আছে, কারণ এটা নেই। বোঝা গেছে? আচ্ছা, এবার শোনো, যে এই দুটো যদি সিরিজে থাকে, এইটা আর এইটা, তাহলে আর প্লাস আর মানে 2R হলো। আর এখানে আর প্লাস আর মানে 2R হলো। তাহলে এই দুটো রেজিস্ট্যান্সের বদলে পরিবর্তে আমি একটাই রেজিস্ট্যান্স লাগাতে পারি 2R করে, এইভাবে। এবার এই জিনিসটা আর এই ব্রাঞ্চটা প্যারালালে আছে। তো দুটো সমান রেজিস্ট্যান্স যদি প্যারালালে থাকে, তাহলে তার ইকুইভ্যালেন্টটা অর্ধেক হয়ে যায়। মানে এই পুরো সিস্টেমটার পরিবর্তে একটা রেজিস্ট্যান্স খালি লাগাতে পারবো আর, তাই না? তাহলে এই আর হলো, আর এখানকার আর হলো, আর এখানকার আর হলো, এই সবগুলো সিরিজে, তাহলে টোটাল আর কত হবে রেজিস্ট্যান্স? 3R। বোঝা গেল না? আরেকবার রিপিট করবো। স্যার শেষটা বুঝতে পারলাম না। আচ্ছা ঠিক আছে। মনে হয় লাগানোটা বুঝেছি, শেষটা। সার্কিটটা মনে হয় বেশি ঘিঞ্জি হয়ে গেছে এই জন্য। দেখো, আমার কথা হচ্ছে যে এই দুটো সিরিজে আছে, তো তাহলে আর প্লাস আর মানে 2R হয়ে গেল। আর এই দুটো সিরিজে আছে মানে এখানেও 2R হয়ে গেল। এবার এই 2R আর এই 2Rটা প্যারালালে আছে, এই পয়েন্টটা দেখো না। তো এই দুটো সেম রেজিস্ট্যান্স প্যারালালে থাকলে ওর ইকুইভ্যালেন্টটা অর্ধেক হয়। তাহলে 2R এর অর্ধেক কত? আর মানে এই পুরো সিস্টেমটাকে সরিয়ে দিয়ে তুমি একটাই রেজিস্ট্যান্স লাগাতে পারো এখানে, যার রেজিস্ট্যান্স হবে আর খালি। তাহলে এই আরটা, এই আরটা আর এই আরটা সিরিজে আছে না, তাহলে টোটাল 3R হয়ে যাবে। আর প্লাস আর প্লাস আর 3R, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা। ঠিক আছে? হ্যাঁ স্যার। তার মানে স্যার উপরের ওই রেজিস্টার যেটা আঁকা আছে 18 নম্বরে, তো ওটাই কি এভাবে দেখানো হয়েছে নাকি কিছুটা? কোথায়? মানে ভ্যালু গুলো আলাদা। এখানে না, এটা তো হুইস্টন হুইস্টন। ব্রিজের ভোল্টেজ মিটার। আচ্ছা, এটা হ্যাঁ। হুইস্টন ব্রিজটা, মানে এটা যদি তুমি দেখো, আহ, হ্যাঁ, এটা এই জিনিসটা, এই যে আছে এই জিনিসটা, এটা একটা হুইস্টন ব্রিজ হিসেবে কনসিডার করতে পারো। বাকি এইদিকে বাইরে এখানে আর কি লাগিয়েছে রেজিস্ট্যান্স আরো দুই পাশে। একই রকম হলো কিছুটা। হ্যাঁ, অনেকটাই হলো। উম, বাট এটার সাথে আমরা এখানে কম্পেয়ার করছি না, হ্যাঁ, আমি এমনি বলছি। মানে তুমি এটা মনে রাখবে যে এরকম যদি কেস হয়, তাহলে যে রেজিস্ট্যান্স দিয়ে কারেন্ট যাচ্ছে না, মানে ওটার কোনো রোল নেই, ওটাকে না ধরলেও হবে। আচ্ছা, এটা কি হবে? সমবেগে গতিশীল একটি চার্জ পার্টিকেল, আহিত কণা, চার্জ পার্টিকেল। তাহলে চার্জ পার্টিকেল যদি থাকে, তাহলে ও কি বলছে? কেবলমাত্র চৌম্বক ক্ষেত্র দিবে, কেবলমাত্র তড়িৎ ক্ষেত্র, দুটোই, না কেবলমাত্র মহাকর্ষ ক্ষেত্র? দেখো, চার্জ পার্টিকেল যদি থাকে, তাহলে ও তো ইলেকট্রিক ফিল্ড দিবেই দিবে। কিন্তু ও যখন মুভ করে না, তো একটা তার করেসপন্ডিং কারেন্টও দেয়, আর কারেন্ট যদি থাকে তাহলে ম্যাগনেটিক ফিল্ডও দেয়। ঠিক আছে? তাহলে যেহেতু এখানে মুভ করছে, সমবেগে গতিশীল যেহেতু, তাহলে তোমার তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র উভয়ই দিবে। ঠিক আছে? এটার অ্যান্সার কিতে ভুল আছে, ওখানে বলেছে খালি তড়িৎ ক্ষেত্র দিবে, ওরকম না। আমি ঠিক করেছিলাম স্যার। হ্যাঁ, না, অ্যান্সার কিটা দেয় আমি দেখলাম, এটা ভুল আছে আর কি। আইসি বানা কোথাও মুভ করলে তার চারিদিকে একটা স্মল ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় সার্কেল ওয়াইজ। হ্যাঁ। তারপর এটা দেখো, নিচের কোন ধর্মটি, কোন চৌম্বক ধর্মটি
সব পদার্থের মধ্যেই থাকে। কোনটা থাকে সব পদার্থের মধ্যে? আকর্ষণ করতে পারে মানে পরাচুম্বক ধর্ম। না, প্যারাম্যাগনেটিজম মানে কি? যে আকর্ষণ করতে পারে, এই জিনিসটা বলছো? তা সব চুম্বক, পরাচুম্বকী সব সব পদার্থ কি আকর্ষণ করতে পারে? মানে সব কিছুকে আকর্ষণ প্রপার্টিটা থাকে কি? আচ্ছা আচ্ছা আচ্ছা। সব পদার্থের মধ্যেই সব কমন, তো অ্যান্সার হচ্ছে ওটা ডায়াম্যাগনেটিজম হবে। এবার ডায়াম্যাগনেটিজমের বাংলা কোনটা, অয়স না তিরস? তিরস চুম্বকীয় মনে হয় তিরস, স্যার। তাহলে এটাই হবে। ম্যাগনেটিক আসলে না ওখানে স্যার? হয় কি বলতো, ডায়াম্যাগনেটিজম যে যে ইলেকট্রন গুলো নিজের অক্ষের চারিদিকে ঘুরে না, মানে নিজের অক্ষে বলছি, ইলেকট্রন গুলো একটা অরবিটালে ঘুরে তো। এটা ধরো অ্যাটম আছে, এটা নিউক্লিয়াসটা, ইলেকট্রন গুলো এই চারপাশে ঘুরে, আমরা এইভাবে কনসিডার করি। তো ঘুরে, তো এই ঘোরার জন্য এই ডায়াম্যাগনেটিজমটা আসে, ঠিক আছে? এবার এইটা তো যে কোনো পদার্থের ক্ষেত্রেই হয় না যেখানে অ্যাটম আছে, তো এই জন্য এটা কমন টু অল। এবার পয়েন্ট হচ্ছে এইটা অনেক কম। এবার কিছু কিছুর ক্ষেত্রে কি হয়, এটা ফেরোম্যাগনেটিজমটা মানে বেশি হয়, ঠিক আছে? তো মানে ওটা অ্যালাইন্ড হয়ে যায় ম্যাগনেটিক মুভমেন্টগুলো, কিন্তু অত কিছু যেতে হবে না ডাইপোল মুভমেন্ট আর ওগুলোর ক্ষেত্রে। এটা মনে রেখে দাও যে ডায়াম্যাগনেটিজমটাই অ্যান্সার হবে। ফেরোম্যাগনেটিক যেটা, সেটা একটা সব পদার্থগুলো চুম্বক যে আকর্ষিত হয় তাদেরকে ফেরোম্যাগনেটিক বলে, তাই তো? ফেরোম্যাগনেটিজম মানে যেগুলো মানে স্ট্রং, মানে স্ট্রংলি আকর্ষণ তীব্রভাবে করে। আকর্ষিত হয়, হ্যাঁ, আকর্ষণ তীব্রভাবে। মানে হচ্ছে তীব্রভাবে পাখির আকর্ষণ। মতো। আচ্ছা, ঠিক আছে। তারপরে 22 নাম্বারটা দেখো। একটি এসি জেনারেটরের কয়েলের সংখ্যা এত, মানে পাক সংখ্যাটা বলে দিয়েছে, কয়েলের পাক সংখ্যাটা, আর ওর ক্ষেত্রফলটা হচ্ছে এ। তাহলে কয়েলটিকে বি চৌম্বক ক্ষেত্রে ওমেগা কৌণিক বেগে যদি ঘোরায়, তাহলে যে তড়িৎচালক বলটা আবিষ্ট হবে সেটার মান কত? দেখো এটা আমি বলে দিচ্ছি ডেরিভেশনটা একটু। আমরা পড়েছিলাম না মোটর, তো মোটরের ক্ষেত্রে কিরকম ছিল, ওখানে দুই দিকে তোমার মানে একটা ম্যাগনেট থাকে, নর্থ পোল সাউথ পোল, তাহলে নর্থ থেকে সাউথের দিকে একটা ম্যাগনেটিক ফিল্ড যায়। তো এই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা বলে দিয়েছে বি এখানে। এবার আর এখানে আমরা কয়েলগুলো রাখি, কয়েলটাকে এইভাবে করি। তারপরে এখানে আরো এইভাবে থাকে। এবার এই কয়েলটা ঘুরতে পারে, ঠিক আছে? মানে এই কয়েলটা এইভাবে ঘুরবে, তো ঘুরতে পারলে এই ম্যাগনেটিক ফিল্ড যেটা এইদিকে যাচ্ছে সেটাকে কাট করবে, তাই না? তাহলে এর মধ্যে কাট করবে, তো কাট করলে তোমার ম্যাগনেটিক ফিল্ড যদি চেঞ্জ হয় তাহলে আবিষ্ট তড়িৎ চালক বল হয়। আমরা জানি লেঞ্জের সূত্র, যে এপসাইলন ইকুয়াল টু মাইনাস ডি ফাই ডিটি হয়। ফাইটা কি, যে ফ্লাক্স যেটা। এবার দেখো ফাইটা হচ্ছে ফ্লাক্স, ফাই মানে কি হবে তাহলে, বি ডট ডিএস, ইন্টিগ্রেশন করে দেবো। এখানে বিটা তো বি আছে, এবার ডিএস মানে এই একটু যদি এরিয়া নাও, তো সেই এরিয়াটা এটা। এবার ডট প্রোডাক্ট যদি করো তাহলে বি এই এরিয়াটার যে ডাইরেকশনটা আর বিটার যে ডাইরেকশনটা, ওর মধ্যে যে অ্যাঙ্গেলটা ওটা থিটা যদি ধরে নিই, তাহলে এটা কি হবে, বি ডিএস কস থিটা, ঠিক আছে? বিডিএস কস থিটা। এবার ডিএস টার উপরে ইন্টিগ্রেশন আছে কস থিটা, তো ছবিটা ঠিকঠাক হচ্ছে না আসলে। আচ্ছা, আমি ইন্টিগ্রেশনটা নিচ্ছি না, থাক। আমি এই ইন্টিগ্রেশন দরকার কি, বিটা তো কনস্ট্যান্ট আছে না, তো আমি ডাইরেক্ট এইভাবে লিখছি,
কারণ বিটা তো ভেরিয়েবল নয়, বিটা কনস্ট্যান্ট এখানে। তো আমি এভাবে লিখছি বিটা আর টোটাল এরিয়াটা আর ওদের মধ্যে যে অ্যাঙ্গেলটা তার কস থিটা নিয়ে নিচ্ছি, হয়ে গেল বি এ কস থিটাটা। তো এটা ফাই যদি হয়, আর থিটা মানে কি জানো, এবার দেখো থিটা আছে ডি থিটা ডিটি যদি করো তাহলে ওটা ওমেগা দেয় থিটা ডট। থিটাটা তো অ্যাঙ্গেলটা না, এবার ঘোরাচ্ছ তাহলে ঘোরাচ্ছ মানে থিটাটা টাইমের রেসপেক্টে চেঞ্জ হবে, তো সেটা ওমেগা কৌণিক যে ভেলোসিটি ওটা দিবে। তো আমি যদি ডি ফাই ডিটি করি মানে এপসাইলনটা বের করতে চাইলে আমাকে করতে, আচ্ছা এটা একটা কয়েলের জন্য, কিন্তু এখানে এনটা কয়েল আছে, তাহলে এন দিয়ে গুণ করে দেবো, তাহলে এপসাইলনটা কি হবে মাইনাস ডিডিটি অফ এই জিনিসটা। এন বি এ কমন নিয়ে নাও মানে বেরিয়ে যাবে, আর কস থিটা ডেরিভেটিভ করলে সাইন থিটা মাইনাস সাইন থিটা হয়, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল। আর ডি থিটা ডিটি হবে, ডি থিটা ডিটি মানে হচ্ছে ওমেগা, ঠিক আছে, তাহলে এন বি এ ওমেগা সাইন থিটা। এটা হলো আবিষ্ট তড়িৎচালক বল এন বি এ ওমেগা সাইন থিটা। এবার কোশ্চেনটাতে আসো, আবিষ্ট তড়িৎচালক বলের সর্বোচ্চ মান বলেছে, তো সর্বোচ্চ মান মানে সাইন থিটার সর্বোচ্চ মান কত, 1 না, তাহলে কত হবে, এটা 1 বসিয়ে দাও, এন বি এ ওমেগা হবে, তাহলে এন বি এ ওমেগা হবে, ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। ওই স্যার এটা ডাইরেক্ট সূত্রটা মনে রাখলে হবে? হ্যাঁ মনে রেখে দাও, কত না কিছু হলে এন মনে বি এ রাখা। ওমেগা হয়, মানে এটা আমি ডেরিভেশনটা কিভাবে হয় ওটা দেখালাম, মানে প্রসেসটা যে ফাইটা বের করতে হয় তারপর লেঞ্জের সূত্র অ্যাপ্লাই করে বের করতে হয় এপসাইলনটা। হুম, ঠিক আছে। তো এবার এখানে দেখো ক্যাথোড রশ্মির কণা ধর্ম আছে। ক্যাথোড রশ্মি তোমরা তো এইতে পড়েছো কেমিস্ট্রিতে, যে ইলেকট্রনের যে রশ্মি, মানে এরকম একটা টিউব নেওয়া হয় ডিসচার্জ টিউব, আর ওই টিউবে এটা ক্যাথোড প্লেট থাকে, একটা অ্যানোড থাকে, এখানে নেগেটিভলি চার্জ করা হয় আর এটাতে পজিটিভলি মানে ব্যাটারির পজিটিভটা যোগ করা হয়, এখানে নেগেটিভটা যোগ করা হয়। তাহলে এখান থেকে যে ইলেকট্রনটা এদিকে অ্যাট্রাক্ট হবে তাহলে এইদিকে যাবে, তাহলে ইলেকট্রনের যে ফ্লোটা ওটাকে ক্যাথোড রে বলছে। কিন্তু বলছে যে এই ক্যাথোড রে যে আছে তো ওটার কণা ধর্ম আছে, কণা ধর্ম মানে ওটা কণা দিয়ে তৈরি ক্যাথোড রেটা। তাহলে লজিকটা কি এর পিছনে, তো ক্যাথোড রশ্মির গতিপথে অস্বচ্ছ বস্তু রাখলে ছায়া তৈরি হয়, হ্যাঁ তো তার থেকে কণা ধর্ম বোঝা যাচ্ছে কি, সেটা তো লাইট, মানে আমাদের যদি একটা লাইট দেখি সূর্যের আলো সেখানেও ছায়া হয়, তাহলে ওখান থেকে কণা ধর্মটা বোঝা যাচ্ছে না, তাহলে এটা তো হবে না। ক্যাথোড রশ্মি প্রতিভার সৃষ্টি করতে পারে, প্রতিপ্রভা স্যার। প্রতিপ্রভা, প্রতিপ্রভা মানে সেই প্রতিপ্রভা মানে স্যার ফ্লুরোসেন্ট কথাটার সাথে হতে পারে কিছুটা। আচ্ছা আচ্ছা ফ্লুরোসেন্ট, যেটা ফ্লুরোসেন্ট মানে এখানে ওর ছাপ দিতে পারবে তাই হুম তো, ঠিক আছে। হুম হুম। এটা আচ্ছা প্রতিপ্রভা স্যার, আর এটা প্রভা করা যায়। আচ্ছা প্রভা দিয়েছে। আচ্ছা আর তারপরে বলছে ক্যাথোড রশ্মি শূন্য স্থানে গমন করতে পারে, এটাও তো হবে না কারণ আলোক রশ্মি তো শূন্য স্থানে গমন করে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, হুম ওটা ওয়েভ প্রপার্টি দিচ্ছে এগুলো। তাহলে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ক্যাথোড রশ্মির গতিপথের বিচ্যুতি ঘটে, হ্যাঁ এইটা হবে, কারণ একটা এগুলো ইলেকট্রন দিয়ে তৈরি না, তো ইলেকট্রন নেগেটিভলি চার্জ, তাহলে তড়িৎ ক্ষেত্র যেভাবে একে ডিফ্লেক্ট করে আর চৌম্বক ক্ষেত্র যেভাবে ডিফ্লেক্ট করে, যদি এটা নেগেটিভলি চার্জ আর কণা যদি হয় তাহলে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র একে ডিফ্লেক্ট করবে, ঠিক আছে। তো এখান থেকে ওর কণা ধর্মটা আমরা পাই প্রপার্টি। তুমি যদি ক্যাথোডের রশ্মিটার কণা ধর্ম মানে কণা ধর্ম না এমনি যদি বৈশিষ্ট্য পড়ো তাহলে এই পয়েন্টটা আসবে, কণা ধর্ম দেয় এই জিনিসটা, ঠিক আছে। এই প্রতিপ্রভাটা যে কি হ্যাঁ এটা, স্যার, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা তারপরে 24 নাম্বারটা এখন আমি আলোচনা করছি না, কারণ এটার পিছে আমি নিয়ে আসছিলাম যে পড়াবো, মানে এই যে কিভাবে এক্স রে এগুলো নিয়ে আসছিলাম যে পড়াবো, কিন্তু এখন এনার্জি নেই আর।
তো এই জন্য আমি খালি এটা অ্যান্সারটা দাগিয়ে রাখতে পারবো, এটা অ্যান্সার এটা হবে, বাট ওটা থাকে এখন। এবার এটা দেখো 25 নাম্বারটা দেখো, কারণ এটাতে সময় লাগে, বুঝতে পারলে একটু। 25 নাম্বারটা বলছে 10 এনি হ্যাঁ স্যার, 22 থিওরিটা নিউক্লিয়াস 10 এনি 22 নিউক্লিয়াস একটি ফোটন শোষণ করার পর দুটি আলফা নিঃসৃত করে। তাহলে দেখো একটা আলফা নির্গত হওয়া মানে দুটো প্রোটন কম হওয়া, বোঝা গেছে, দুটো প্রোটন কম হওয়া। তাহলে এক্স নিউক্লিয়াসে পরিণত হয়, তাহলে এক্সটা কি হবে? এখানে দুটো আলফা নিয়ে বের হয়েছে, মানে কটা প্রোটন কম হয়েছে? 2 + 2, 4টা প্রোটন কম হয়েছে। তো 10টা এখানে ছিল প্রোটন নিয়নে, 10টা থেকে 4টা বাদ দাও, তাহলে 6টা প্রোটন আছে। তো 6টা প্রোটন কার হয়? কার্বন, কার্বনে 6টা প্রোটন না, 6C12। হ্যাঁ স্যার। তারপরে বলছে অর্ধ পরিবাহীতে তড়িৎ পরিবহন করে। অর্ধ স্যার পরিবাহীতে ফোটন কণা বলতে গেলে +1 কে ধরা হয়েছে নাকি, কি বলছেন? কোনটা? এটা ফোটন শোষণ, ফোটন মানে লাইট, লাইট, লাইটের পার্টিকেলটাকে আমরা, লাইটকে যদি একটা মানে পার্টিকেল হিসেবে কনসিডার করি তাহলে ওটাকে ফোটন বলি আমরা, মানে ওটা লাইট। ওটা কোনো ভূমিকা নেই তাই তো? না না, ওটা কোনো, ওটা ওটা ফেলা হয়েছে লাইটটা, ফলে ওখানে আলফা বেরিয়েছে আর কি, বুঝতে ও পেরেছো? স্যার মানে বুঝেছি, আলফা তো, এইচ মানে এইচ নিউ প্লাঙ্কের যে ফোটন, হ্যাঁ প্লাঙ্কের যে ফোটনটা ওটাই ভাবো। মানে শক্তি শোষণ করার পরে হ্যাঁ এলিমেন্টটা এই ছেড়েছে আর কি, আলফা হ্যাঁ, কণা। এটা রেডিও অ্যাক্টিভ ডিকে না তো, এটা তো নর্মালি 10 10 না 10 তো নিয়ন এটা, এটা হ্যাঁ রেডিও হ্যাঁ অ্যাক্টিভ হ্যাঁ না, স্যার এটা বুঝেছি। দেওয়া হয়েছে এনার্জি বলে বেরিয়েছে। রেডিও অ্যাক্টিভ স্যার হলে তখন নিজেই বেরিয়ে যায়। হ্যাঁ, তাহলে তো ভর সংখ্যাটাও কমে না স্যার, মানে 4 একক করে। এত ভর সংখ্যা নিয়ে কি করবো? আমি প্রোটন পেয়ে গেলে এটা পেয়ে গেলাম না। উম, ভর ওটাও সংখ্যা ঠিক। যদি বের করার দরকার পড়ে তখন করব। হ্যাঁ, হুম, আমি তো প্রোটনটা পেয়ে গেলে এটা পেয়ে যাচ্ছি। এটা হয়ে যাচ্ছে, হ্যাঁ। হুম, মৌলটা বেশি সময় নষ্ট করব না। অর্ধ পরিবাহীতে তড়িৎ পরিবহন করে কি? খালি ইলেকট্রন, খালি হোল, না দুটোই? দুটোই, এটা দেখেছি দুটোই আমরা। স্যার। হুম। নিচের কোন কোন ক্ষেত্রে ডায়োড সম্মুখ বায়াসে আছে? সম্মুখ বায়াসে, তাহলে এখানে দেখো এটা এন টাইপ, এটা পি টাইপ, তাহলে হুম, পি টাইপে +10, এন টাইপে কম দেওয়া আছে, তাহলে এটা সম্মুখে আছে। পি টাইপে বেশি দেওয়া আছে তো সম্মুখে আছে। 2 নাম্বারটা, এটা পি টাইপ, এটা এন টাইপ, পি টাইপে মাইনাস দেওয়া আছে, তাহলে এটা সম্মুখে নেই, রিভার্সে আছে। ঠিক আছে, এর মানে 2 যেখানে যেখানে আছে ওটা সরাও, মানে এটা তো অ্যান্সার হবে না। আর 1 যেখানে আছে ওটা হবে, মানে এটাও হবে না, মানে এ আর ডি এর মধ্যে অ্যান্সার। তাহলে 3 নাম্বারটা দেখা যাক। এটা এন টাইপ আর এটা হচ্ছে পি টাইপ, তাহলে এন টাইপে -12 আর এখানে 0, গ্রাউন্ড মানে 0, তাহলে 0টা বড় না -12 থেকে, তাহলে এটাও ফরওয়ার্ডে আছে, মানে ডি নাম্বারটা হবে অ্যান্সার। বোঝা গেছে? স্যার একের অপশনটা 10 থেকে 5-এর দিকে, বেশি থেকে কম, মানে ওটা বেশি পির দিকে আছে বলে হ্যাঁ, আমার পি সম্ভব পি হয়, এর দিকে এটাই আমরা বলছেন বেশি স্যার নাকি? ভোল্টেজ দিয়েছি না। হ্যাঁ, পি এ হুম বেশি ভোল্টেজ দিতে হুম হবে হুম, এন এ ঠিক আছে। তুলনায়। সম্মুখ হুম বায়াসের হুম, ক্ষেত্রে ঠিক আছে স্যার। স্যার। হ্যাঁ, সম্মুখ বায়াস হলে, সম্মুখ বায়াস হতে হলে। আর একটা লাস্ট আছে যেটা ওর কোশ্চেন ছিল, কিন্তু ওটা চলে গেছে, করে দেবো কি? হ্যাঁ স্যার করিয়ে দেন, ও তো দেখবে সেই ভিডিওটা। ঠিক আছে, দেখো এখানে একটা কনসেপ্ট আছে, কনসেপ্টটা কি বলতো, যদি ধাতু হয় তো ধাতুর ক্ষেত্রে যে আধানগুলো হয় সেই আধানগুলো তার সারফেস এরিয়ার দিকে থাকে, মানে সারফেসের দিকে থাকে, ক্ষেত্রফল মানে বাইরের সারফেসটার দিকে থাকে, মানে তার ভলিউমটাতে ভেতরের দিকে থাকে না। বোঝা গেছে? মানে বাল্ক রিজনে থাকে না। এটা আমরা পড়ি, কিন্তু এটা তোমরা কনসেপ্টটা খালি মনে রাখো, বাল্ক রিজনে থাকে না। তো এখানে এবার কোশ্চেনটা বলো, 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি ধাতব ঘনকের আধানের পরিমাণ 6 মাইক্রোকুলম, মানে একটা ধাতব ঘনক আছে এরকম,
ধাতব বলেছে, বুঝতে পেরেছো? তো এই যে আধানটা আছে, তো ওই আধানটা কিন্তু তোমার ভেতরে নেই, যা আছে সব এই সারফেস এরিয়াতে ডিস্ট্রিবিউটেড আছে। এই পয়েন্টটা বুঝতে হবে আগে। ভেতরে নেই, কারণ মেটাল যেহেতু, তাহলে মেটালের ক্ষেত্রে ভেতরে থাকে না। তো এই জিনিসটা যদি বুঝে যাও, তাহলে উহার পৃষ্ঠতলের আধানের ঘনত্ব কত হবে। তাহলে একটা গোলকের কটা তল আছে? 1 2 3, গোলক ঘনকের আর কি, 1 2 6টা আছে। গোলক নয় তো, ঘনকের ঘনক, 6টা তল। ঘনক হুম, ঘনক 6 1 স্কয়ার স্যার। 2 3 4 5 6টা আছে। 6 স্কয়ার। আর এর যদি সাইড এ হয়, তাহলে টোটাল এরিয়া কত হলো? 6 টাইমস a স্কয়ার, রাইট? আচ্ছা, এর যদি সারফেস চার্জ ডেনসিটি সিগমা হয়, তাহলে এটা সিগমা দিলাম টোটাল চার্জ, তাহলে এটা ইজ ইকুয়াল টু কত বলেছে? 6 মাইক্রোকুলম, তাই না? তাহলে সিগমাটা কত হবে? 6/6, a মানে 5 বের স্কোয়ার, মানে 5 ইন্টু 5, আর এটা মাইক্রোকুলম। এখানে কুলম আছে, দেখো অ্যান্সারে কুলম আছে, তাহলে মাইক্রোকুলমকে কুলমে করো, 10⁻⁻6 দিয়ে করো, তাহলে এটা কুলম পার সেন্টিমিটার স্কোয়ার হবে। আচ্ছা, এটা কি মিটার স্কোয়ারে আছে? মিটারে, তাহলে মিটার যদি করতে হয়, সেন্টিমিটারকে 10⁻⁻4 দিয়ে গুণ করো, তাহলে কুলম আর মিটার টু দি পাওয়ার -2 হলো। এবার এটা ক্যালকুলেশন করো, 6 6 কাটবে, 10⁻⁻4, এখানে 10⁻⁻6, মানে 10⁻⁻2 হলো, আর 1/25, মানে এটা হয়ে গেল তোমার কুলম পার মিটার স্কোয়ার। 1/25 মানে কি? 0.04, 10⁻⁻2 পয়েন্ট, তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারবো 0.4 ইন্টু 10⁻⁻3 কুলম টু দি পাওয়ার মাইনাস। তাহলে 0.4 ইন্টু 10⁻³ কোথায় আছে? এটাতে আছে, তাহলে অপশন ডি হবে। বোঝা গেছে? বলছি স্যার, এখানে সিগমা দিয়ে এখানে গুণ করলেন 6 স্কয়ার কে? মানে সিগমাটা আমি বলছি সারফেস চার্জ ডেনসিটি, মানে বলেছে না পৃষ্ঠতলে আধানের ঘনত্ব, তো ওই ঘনত্বটা সিগমা বলে দিচ্ছি, ঠিক আছে? সারফেস মানে চার্জ এককে ডেনসিটি, আছে হ্যাঁ একক ক্ষেত্রফলে ওটা আছে, তাহলে ওইটাতে হ্যাঁ মোট কত আছে স্যার, তাই হ্যাঁ, তো? এটা হ্যাঁ ডেনসিটিটা, এটা হুম, এককে তার যেটা। মানে ওটা 6। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তো সারফেস চার্জ ডেনসিটি এটা হলে টোটাল এরিয়াতে এত, তাহলে এটা ইজ ইকুয়াল টু 6। আর এটা স্যার কেন করতে, পরীক্ষাটা স্যার হ্যাঁ এক মাস পিছিয়ে গেলে ভালো হতো স্যার, এগুলো আরো ক্লিয়ার করা যেত হ্যাঁ ঠিক ভালো আছে, করে। শুনো, তাহলে আমার চাপটা বেড়ে যেত আরো। শোনো শোনো, আমি বলছি যে এখানে কনসেপ্টটা এটা লেগেছে, এটা বলছি যে ধাতুর ক্ষেত্রে সারফেসে চার্জগুলো থাকে, না হলে তো তুমি বুঝতেই পারবে না যে চার্জ, এমনি যদি ভাবো যে ভেতরেও আছে, তো কিভাবে রিলেট করবে, বুঝতে পেরেছো? তো এই কনসেপ্টটা যদি জানা থাকে, তো এটা তুমি ইজিলি অ্যাপ্লাই করতে পারবে, মানে অঙ্কটা করতে পারবে। বোঝা গেছে? স্যার একটা এই ধরনের কোশ্চেন ছিল না এইচএসে, যে ধাতব পৃষ্ঠে উপরিতলে পৃষ্ঠতল বিভব প্রভেদ না কি ছিল স্যার? হ্যাঁ হ্যাঁ, 0 হয় বিভব নাকি এরকম প্রভেদের ছিল। ওটা থাকে, হ্যাঁ, যে ইকুইপটেন্সিয়াল সারফেস হয়, ওটা ইকুইপটেন্সিয়াল সারফেসের কনসেপ্টটা আছে। ঠিক আছে, আজকে অবধি থাক, হ্যাঁ।